স্যার, প্লিজ স্যার, যদি আমাকে এই স্কলারশিপটা না দেওয়া হয় তবে আমার পড়াশোনা চিরতরে বন্ধ হয়ে যাবে। দয়া করে স্যার আমাকে এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না। আমি অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছি। আরিয়ান অনেক রিকোয়েস্ট করতে থাকে প্রিন্সিপালকে। প্রিন্সিপাল আরিয়ানের মাথা থেকে পা পর্যন্ত বড় করে দেখলেন। তার কাছে আরিয়ানকে একদম নর্মাল এবং ছাপোষা একটা ছেলে মনে হলো। পরনের পুরনো শার্ট আর সাধারণ স্যান্ডেল জোড়া দেখে বোঝার উপায় নেই এই ছেলের ভেতরে কোনো সুপ্ত প্রতিভা থাকতে পারে। আরিয়ান মূলত গ্রামের এক শান্ত ছেলে, যে চোখে অনেক বড় স্বপ্ন নিয়ে যান্ত্রিক শহরে এসেছে। শহরের এই চাকচিক্য আর মডার্নিটির মাঝে সে নিজেকে খুব সাধারণ হিসেবে উপস্থাপন করেছে। দেখো আরিয়ান, তোমার রেজাল্ট ভালো ঠিক আছে, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে শুধু রেজাল্ট দিয়ে চলে না। তুমি কি পারবে এই মডার্ন এনভায়রনমেন্টের সাথে তাল মিলিয়ে চলতে? এখানকার খরচ আর গবেষণার ধকল কি তোমার পক্ষে সামলানো সম্ভব? স্যার, আমি জানি আমার অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু আমি পড়াশোনায় অনেক ভালো এবং আমি নতুন কিছু আবিষ্কার করার জন্য গবেষণা করতে চাই। আমি জানি গবেষণার জন্য অনেক টাকা আর ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, যা জোগাড় করার ক্ষমতা আমার একার নেই। তাই আমি প্রাতিষ্ঠানিক সহযোগিতার জন্য আপনার কাছে এসেছি। প্রিন্সিপাল সাহেব প্রথম তাকে অনেক বাজিয়ে দেখছিলেন। তিনি আরিয়ানের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বোঝার চেষ্টা করছিলেন এই ছেলের আত্মবিশ্বাস কতটুকু। আরিয়ানের চোখে তখন এক অদ্ভুত শূন্যতা আর আকুতি খেলা করছিল। সে একজন এতিম ছেলে, যার হারানোর মতো আর কিছুই নেই। শহরের আধুনিকতার ঝিলিকে সে নিজেকে গুটিয়ে রাখলেও তার ভিতরে গবেষণার প্রতি এক তীব্র নেশা কাজ করছে। এই মুহূর্তটি আরিয়ানের জন্য অনেক বেশি ইমোশনাল ছিল, কারণ তার পুরো ভবিষ্যৎ নির্ভর করছিল এই একটি সিদ্ধান্তের উপর। গবেষণা করা কোনো ছেলেখেলা নয় আরিয়ান। এটার জন্য ধৈর্য আর প্রচুর ফান্ডের দরকার। তুমি কি নিশ্চিত যে তুমি পারবে, নাকি মাঝপথেই হাল ছেড়ে দেবে? আমি হার মানার জন্য এখানে আসিনি স্যার। আমাকে শুধু একবার সুযোগ দিয়ে দেখুন। আমি প্রমাণ করে দেব যে মেধা আর পরিশ্রম থাকলে সব সম্ভব। পড়াশোনা আর গবেষণাই এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য। আরিয়ানের কথাগুলো শুনে প্রিন্সিপাল সাহেব কিছুটা নমনীয় হলেন। তবে আরিয়ান জানত না এই শহরে টিকে থাকা যতটা কঠিন, তার চেয়েও কঠিন তার নিজের আসল পরিচয় লুকিয়ে রাখা। সে এখন শুধুই এক অসহায় ছাত্র হিসেবে সবার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ছদ্মবেশের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মাফিয়া কিং এর অস্তিত্ব। আরিয়ান তার ভেতরের সেই সত্তাকে লুকিয়ে রেখে সাধারণ এক গ্রামের ছেলের মতো প্রিন্সিপালের উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। আরিয়ান, আমি তোমার গত কয়েক বছরের রেজাল্ট আর প্রজেক্ট ফাইলটা খুব মনোযোগ দিয়ে দেখলাম। তোমার চিন্তাভাবনা আর 10টা সাধারণ ছেলের মতো নয়। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করা আর কাগজে কলমে থিওরি লেখা এক কথা নয়। আমাদের এই ফান্ড সরকারি এবং বেসরকারি অনুদান থেকে আসে, তাই আমি চাইলে হুট করে কাউকে এটা দিতে পারি না। তবুও তোমার চোখে এই জেদ আমাকে কিছুটা ভাবাচ্ছে। স্যার, আমি জানি আমি দেখতে খুব সাধারণ। আমি জানি আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমার বড় সুপারিশ নেই। কিন্তু আমার কাছে একটা মস্তিষ্ক আছে, স্যার, যা দিনরাত শুধু নতুন কিছু সৃষ্টি করার কথা ভাবে। আপনি আমাকে শুধু একটা সুযোগ দিয়ে দেখুন। আমি দিনরাত ল্যাবে পড়ে থাকব, তবু আপনাকে নিরাশ করব না। প্রিন্সিপাল সাহেব আরো কিছুক্ষণ সময় নিলেন। তিনি জানালার বাইরে তাকিয়ে শহরের উঁচু ভবনগুলোর দিকে তাকিয়ে কি যেন ভাবলেন। তারপর আবার আরিয়ানের দিকে ফিরে তাকালেন। তার মনে হলো এই শান্ত আর নিরীহ ছেলেটার ভেতরে গভীর কোনো সংকল্প লুকিয়ে আছে। তিনি কলমটা হাতে নিয়ে একটা কাগজে সই করলেন এবং আরিয়ানের দিকে তাকিয়ে ধীর স্থিরভাবে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন। ঠিক আছে আরিয়ান, আমি তোমাকে প্রাথমিক অনুমতি দিচ্ছি। তুমি তোমার গবেষণা শুরু করো। তবে এখনই আমি তোমাকে পুরো ফান্ড দিচ্ছি না। তুমি তোমার কাজের প্রাথমিক ধাপগুলো শেষ করো এবং সেই গবেষণার রেজাল্ট আমাকে দেখাও। যদি আমার মনে হয় যে তোমার এই প্রজেক্ট সত্যিই সম্ভাবনা আছে এবং তুমি এটা শেষ করতে পারবে, তবেই আমি তোমাকে তোমার জন্য বড় অঙ্কের ফান্ডের ব্যবস্থা করে দেব। এখন যাও, নিজেকে প্রমাণ করার চেষ্টা করো। আরিয়ানের কানে কথাগুলো যখন পৌঁছালো, তার মনে হলো সে মরুভূমির মাঝে এক পশলা বৃষ্টি দেখা পেয়েছে। তার চোখে খুশির পানি টলমল করে উঠল। প্রিন্সিপাল সাহেবের কথা শুনে সে একরাশ আশার আলো দেখতে পেল। সে মাথা নিচু করে স্যারকে সম্মান জানালো। তার বুকটা তখন গর্বে আর উত্তেজনায় কাঁপছে। সে দ্রুত পা ফেলে প্রিন্সিপাল স্যারের রুমে থেকে বের হয়ে এলো।
প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হওয়ার পর আরিয়ানের পায়ের তলার মাটি যেন আজ বেশি শক্ত মনে হচ্ছিল। করিডোর দিয়ে হাঁটার সময় তার চোখে মুখে এক অন্যরকম প্রশান্তি। সে মনে মনে ভাবছিল এই একটা সুযোগই তার জীবনকে বদলে দিতে পারে। সে যখন গেটের কাছে এলো, দেখলো তার দুই প্রাণপ্রিয় বন্ধু ইমন আর আকাশ অস্থির হয়ে পায়চারি করছে। আরিয়ানকে দেখেই তারা প্রায় দৌড়ে এলো। কে রে আরিয়ান, এতক্ষণ লাগে? ভেতরে কি তোকে জেরা করছিল নাকি? বল না, প্রিন্সিপাল স্যার কি রাজি হয়েছেন? স্কলারশিপ আর ফান্ডের ব্যাপারে কি বললেন তিনি? আরে ওকে আগে শ্বাস নিতে দে ইমন। আরিয়ান, তোর মুখ দেখে তো মনে হচ্ছে ভালো কিছু হয়েছে। আমাদের আর টেনশনে রাখিস না বন্ধু, জলদি খুশির খবরটা দে। আরিয়ান এক মুহূর্ত বন্ধুদের দিকে তাকিয়ে থাকলো। তারপর এক গাল চওড়া হাসি দিয়ে ইমন আর আকাশ দুজনকে একসাথে জড়িয়ে ধরলো। তার হাসি খুশি মুখ দেখে বন্ধুদের বুঝতে বাকি রইল না যে মিশন সফল হয়েছে। আরিয়ান আনন্দের সাথে বলল, হ্যাঁ বন্ধু, প্রিন্সিপাল স্যার রাজি হয়েছেন। তিনি বলেছেন আমাকে আমার গবেষণা শুরু করতে, তবে একটা শর্ত দিয়েছেন। আমার কাজের প্রাথমিক রেজাল্ট বা ফলাফল যদি সন্তোষজনক হয় এবং তিনি যদি দেখেন যে আমি পারবো, তবেই তিনি পুরো ফান্ডের ব্যবস্থা করবেন। সাব্বাস বন্ধু, এই তো চাই। আমি জানতাম তুই পারবি। তোর মাথায় যে বুদ্ধি, এই ভার্সিটিটা আর কারো তা নেই। আজ আমাদের খুশির দিন। একদম ঠিক বলেছিস আরিয়ান, তুই একদম হিরো হয়ে গেলি। আমি জানতাম তোর এই সাধারণ চেহারার আড়ালে যে মেধা লুকিয়ে আছে সেটা প্রিন্সিপাল স্যার ঠিকই ধরতে পারবেন। তবে এখন আর দেরি করিস না, কাজ শুরু করে দে। দেরি কিসের শুনি? আরিয়ানের কথা শুনে তার বন্ধুরা খুশিতে আত্মহারা হয়ে তাকে আবার জড়িয়ে ধরল। ভার্সিটি চত্বরে দাঁড়িয়ে তিন বন্ধু যখন হাসাহাসি করছিল, তখন অনেক মডার্ন ছেলে মেয়ে তাদের দিকে তুচ্ছ তাচ্ছিল্য নজরে তাকাচ্ছিল। এই সাধারণ গ্রামের ছেলেটা যে এত বড় একটা প্রজেক্টে হাত দিচ্ছে, সেটা অনেকেরই সহ্য হচ্ছিল না। কিন্তু আরিয়ানের ওসব দিকে কোনো খেয়াল নেই। সে আজ অনেক আশার আলো দেখতে পাচ্ছে। চল, আজ এই খুশিতে কোথায় গিয়ে চা খাই। আমাদের আরিয়ানের গবেষণার প্রথম ধাপে সেলিব্রেশন হওয়া দরকার। কি বলিস আকাশ? অবশ্যই, তবে আরিয়ানকে কিন্তু খাওয়াতে হবে। ও যখন আমাদের হবু সায়েন্টিস্ট। আরিয়ান হা হা করে হেসে উঠল। সে তার বন্ধুদের এই সরলতা খুব পছন্দ করে। সে বলল, তোদের আমি অবশ্যই খাওয়াবো, কিন্তু তার আগে আমাকে ল্যাবে গিয়ে কিছু প্রাথমিক গোছগাছ করতে হবে। স্যার বলেছে দেরি না করতে। আমার এই গবেষণার ওপর আমার পুরো ভবিষ্যৎ নির্ভর করছে। বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করলেও আরিয়ানের মনের এক কোণে এক গভীর চিন্তা কাজ করছিল। সে যখন বন্ধুদের সাথে হাসি মুখে কথা বলছিল, তখন তার চোখের দৃষ্টি মাঝে মাঝে তীক্ষ্ণ হয়ে উঠছিল। বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করলেও আরিয়ানের মনের এক কোণে এক গভীর চিন্তা কাজ করছিল। সে যখন বন্ধুদের সাথে হাসি মুখে কথা বলছিল, তখন তার চোখের দৃষ্টি মাঝে মাঝে তীক্ষ্ণ হয়ে উঠছিল। সে আজ যে ছদ্মবেশে ইউনিভার্সিটিতে সাধারণ এক এতিম ছেলে হিসেবে ঘুরছে, তার পেছনে যে বিশাল এক অন্ধকার জগৎ আছে, সেটা তার এই বন্ধুরাও জানে না। সে কেবল সময়ের অপেক্ষা করছে। আজ যে ছেলেটি ফান্ডের জন্য স্যারের কাছে অনুরোধ করছে, কাল সে চাইলে পুরো ভার্সিটি কিনে নিতে পারে। কিন্তু তার লক্ষ্য অনেক বড়। কি রে, কোথায় হারিয়ে গেলি? চল এখন ক্যাফেটেরিয়ার দিকে যাই। হ্যাঁ চল, আজ তোদের সাথে কিছুটা সময় কাটাই। কাল থেকে তো ল্যাবে বন্দি হয়ে যেতে হবে। তিন বন্ধু হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে গেল। আরিয়ান জানে তার এই সহজ সরল জীবনের আড়ালে লুকিয়ে থাকা আসল পরিচয়টা যখন সামনে আসবে, তখন এই পুরো শহরটা চমকে যাবে। কিন্তু আপাতত সে একজন লড়াকু ছাত্র, যে নিজের মেধা দিয়ে দুনিয়া জয় করতে চায়। ল্যাবের দিকে যাওয়ার সময় আরিয়ানের চোখে এক নতুন জেদ ফুটে উঠল। সে দেখাবে যে গ্রামের এক এতিম ছেলেও চাইলে পাহাড় সমান বাধা টপকাতে পারে। ল্যাবের নিস্তব্ধতায় আরিয়ানের বিড়বিড়ানি প্রতিধ্বনিত হচ্ছিল। সে টানা 3 দিন এক মুহূর্তের জন্য ল্যাবের বাইরে পা রাখেনি। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে সে এক নতুন দুনিয়া তৈরি করছিল টেস্ট টিউবের ভেতরে। আমাকে পারতেই হবে। এই নমুনাটি ঠিকঠাক কাজ করলে বিজ্ঞানের দুনিয়ায় এক নতুন বিপ্লব আসবে এবং আমার আব্বা আম্মা বেঁচে থাকলে আজ অনেক গর্ব করতেন। শহরের মানুষগুলো আমাকে অবহেলা করে ঠিকই, কিন্তু তারা জানে না আমি কি তৈরি করছি। মেধা কোনো পোশাক চাকচিক্যে থাকে না, মেধা থাকে মগজে। আমি প্রমাণ করে দেব যে একজন এতিম ছেলেও চাইলে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিতে পারে।
আরিয়ান টেস্ট টিউবগুলো আগুনের শিখায় ধরে অত্যন্ত সতর্কতার সাথে কেমিক্যাল মেশাচ্ছিল। তার কপাল বেয়ে ঘাম ঝরছিল, কিন্তু তার চোখে ছিল অদম্য জেদ। এই তো রিঅ্যাকশন শুরু হয়েছে। এইবার শুধু তাপমাত্রাটা ঠিক রাখতে পারলেই কেল্লা ফতে। সামনে একটু ভুল হলেই সব শেষ। শান্ত থাক আরিয়ান, তোকে জিততেই হবে। এই ফর্মুলা যদি সফল হয় তবে সাধারণ মানুষের বিদ্যুতের কষ্ট থাকবে না। তোকে এটা করতেই হবে। রাত ঘনিয়ে সকাল হলো। ল্যাবের দরজায় সজোরে করাঘাত করতে শুরু করলো ইমন আর আকাশ। তাদের চিৎকারে পুরো করিডোর কেঁপে উঠছিল। আরিয়ান, আরিয়ান দরজা খোল। তুই কি ভেতরে আছিস? কোনো সাড়া শব্দ দিচ্ছিস না কেন? তুই ঠিক আছিস তো? না, অনেক হয়েছে ভাই। এবার বাইরে আয়। তোর কিছু হলে আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না। আরিয়ান, তুই যদি আর 1 মিনিটের মধ্যে দরজা না খুলিস, তবে আমার দারোয়ান ডেকে তালা ভাঙবো। আমাদের খুব টেনশন হচ্ছে। তুই কি পাগল হয়ে গেলি নাকি? খাবারগুলো বাইরে পড়ে আছে, তুই কিছুই ছুলি না। দরজা খোল বলছি। আরিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে ভারী দরজাটা খুলে দিল। তার রক্তবর্ণ চোখ আর আলো থালো চুল দেখে বন্ধুদের বুক কেঁপে উঠল। তোদের আর টেনশন করতে হবে না। এই দেখ আমার মিরাক্কেল রিপোর্ট। আমি শুধু গবেষণাই সফল করিনি, আমি আমার অস্তিত্বের প্রমাণ দিতে তৈরি হয়েছি। এই ফাইলটা দেখ। এখানে যা আছে তা পুরো পৃথিবীর বিজ্ঞান ইতিহাস বদলে দেবে। ইমন ফাইলটা হাতে নিয়ে পাতা উল্টে দেখে অবাক হয়ে বলল, ওরে বাপ রে বাপ! এইসব কি তুই একা করেছিস? এই সমীকরণগুলো তো আমি জীবনেও দেখিনি। তুই কি মানুষ না জাদুকর? এগুলো তো কোনো পিএইচডি হোল্ডারও সহজে করতে পারবে না। তুই তো সত্যি মিরাক্কেল ম্যান রে, আরিয়ান। জাদুকর নই ইমন, আমি কেবল একজন পরিশ্রমী ছাত্র যে হাঁটতে শিখেনি। আমি জানি এই শহরের মানুষগুলো আমাদের মতো সাধারণদের মানুষ বলেই গণ্য করে না, কিন্তু এই রিপোর্টের পর তারা আমাকে সম্মান করতে বাধ্য হবে। আকাশ আরিয়ানকে জড়িয়ে ধরে আনন্দ চিত্তে বলল, আমি জানতাম তুই পারবি। তুই আমাদের গর্ব বন্ধু। তোর মেধা আজ বিজয় এনে দিয়েছে। চল এখনই এই রিপোর্ট নিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে যাই। উনি দেখলে নির্ঘাত চেয়ার থেকে পড়ে যাবেন। উনি হয়তো স্বপ্নেও ভাবেননি তুই এত দ্রুত রেজাল্ট দিবি। চল দেরি না করে এখনই স্যারের কাছে যাই। আজ শুধু রিপোর্ট জমা দেব না, আজ আমাদের নতুন পথ চলা শুরু হবে। যারা আমাকে এতদিন করুণা করেছে তারা এবার আমার ক্ষমতার তেজ দেখবে। কিন্তু তোর শরীরের যা অবস্থা, আগে তো কিছু খেয়ে নিবি নাকি? সাফল্যের ক্ষুধার সামনে পেটের ক্ষুধা অনেক তুচ্ছ ইমন। আমি এখন একদম ফিট। আমার ভেতরে যে উত্তেজনা কাজ করছে তাতে আমি আগামী 3 দিনও না খেয়ে থাকতে পারবো। আকাশ, ফাইলটা ধর। আজ আমার ইতিহাসে নাম লেখাতে যাচ্ছি। আরিয়ান করিডোর দিয়ে হাঁটতে শুরু করলো। তার চলার ভঙ্গিতে আজ এক রাজকীয় ভাব ছিল। সে জানে এই রিপোর্টের প্রতিটি অক্ষর তার নতুন পরিচয় গড়ে দেবে। আকাশ, ইমন, তোরা কি জানিস আজ থেকে আমাদের জীবন বদলে যাচ্ছে? এই রিপোর্টটা যখন প্রিন্সিপাল স্যার টেবিলে পড়বে তখন এই ভার্সিটির অনেক প্রভাবশালী মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়বে। তারা ভাবতেও পারেনি যে একটা এতিম ছেলে তাদের সাম্রাজ্যে এভাবে আঘাত হানতে পারে। তুই যা বলবি আমরা তাই করবো দোস্ত। তুই শুধু নেতৃত্ব দে। নেতৃত্ব দেওয়ার সময় এখনো আসেনি। এখন কেবল এক মেধাবী ছাত্রের অভিনয়টা চালিয়ে যেতে হবে। পর্দার আড়ালে কি হচ্ছে তা কেবল আমি জানি। চল স্যারের রুমের সামনে। আরিয়ানের চোখে তখন এক অদ্ভুত প্রতিহিংসা আর বিজয়ের ছাপ। সে জানে সে এখন আর সেই সাধারণ আরিয়ান নেই। সে এখন ছদ্মবেশী মাফিয়া কিং, যে তার বুদ্ধিমত্তা দিয়ে পুরো শহরকে নিয়ন্ত্রণ করার পথে প্রথম ধাপটি পার করলো। আরিয়ান তার বন্ধুদের নিয়ে প্রিন্সিপাল শাহরিয়ার সাহেবের অফিসের সামনে এসে দাঁড়ালো। করিডোরে থাকা আধুনিক ছেলেমেয়েরা আরিয়ানের উস্কো খুস্কো চুল আর ময়লা শার্ট দেখে হাসাহাসি করছিল। আরিয়ান সেদিকে ভ্রুক্ষেপ না করে শান্তভাবে স্যারের রুমে ঢুকলো। প্রিন্সিপাল সাহেব তখন ল্যাপটপে খুব জরুরি কোনো কাজ করছিলেন। আরিয়ানকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেও তিনি প্রথমে কোনো গুরুত্ব দিলেন না। তার চোখে আরিয়ান এখনো সেই নগণ্য ছেলেটি যে দুদিন আগে সাহায্যের জন্য এসেছিল। আরিয়ানের সাধারণ বেশভূষা দেখে তিনি মনে মনে বেশ বিরক্তই হলেন। আসসালামু আলাইকুম স্যার। আমার গবেষণার প্রাথমিক রিপোর্ট নিয়ে এসেছি।
আপনি বলেছিলেন রিপোর্ট দেখে আপনি ফান্ডের ব্যবস্থা করবেন। প্রিন্সিপাল সাহেব তখন ল্যাপটপে খুব জরুরি কোনো কাজ করছিলেন। আরিয়ানকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেও তিনি প্রথমে কোনো গুরুত্ব দিলেন না। আরিয়ানের সাধারণ বেশভূষা দেখে তিনি মনে মনে বেশ বিরক্তই হলেন। তিনি ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে কথা বলতে শুরু করলেন। দেখো আরিয়ান, আমি তোমাকে ল্যাবে ঢোকার অনুমতি দিয়েছি, তার মানে এই নয় যে তুমি প্রতিদিন এসে আমাকে বিরক্ত করবে। গবেষণা করা কোনো সাধারণ বিষয় নয় যে 2 দিনই তুমি রিপোর্ট তৈরি করে ফেলবে। এখন আমি ব্যস্ত, তুমি এই ফাইলটা এখানে রেখে যাও। স্যার, আমি জানি আপনার সময় মূল্যবান, কিন্তু আমি গত কয়েকদিন দিনরাত এক করে এই নমুনাটি তৈরি করেছি। একবার শুধু এই রিপোর্টটা দেখুন। আমি নিশ্চিত আপনি যা খুঁজছিলেন তা এখানেই আছে। প্রিন্সিপাল সাহেব মেজাজ খারাপ করে ফাইলটা একপাশে সরিয়ে দিতে চাইলেন, কিন্তু ফাইলটা সরানোর সময় হঠাৎ তার নজর পড়ল একদম উপরের পাতায় থাকা একটি জটিল গাণিতিক সমীকরণের উপর। তিনি থমকে গেলেন। তার চোখ দুটো চশমার কাচের আড়ালে স্থির হয়ে গেল। তিনি কাপা হাতে ফাইলটা টেনে নিলেন এবং দ্রুত পাতা উল্টাতে শুরু করলেন। যত তিনি পাতা উল্টাচ্ছিলেন তার কপালে তত বেশি দুশ্চিন্তার ভাঁজ পড়ছিল। তিনি হঠাৎ করে সোজা হয়ে বসলেন এবং ফাইলটা হাতের মুঠোয় শক্ত করে ধরলেন। তার মুখটা বিস্ময়ে ফ্যাকাশে হয়ে গেল। তিনি আরিয়ানের দিকে এমনভাবে তাকালেন যেন তিনি কোনো অদ্ভুত কিছু দেখছেন। আরিয়ান, এটা এটা তুমি কি করেছো? এই যে এনার্জি কনভার্সন রেট তুমি এখানে লিখেছো, এটা তো বর্তমান বিজ্ঞানের থিওরি অনুযায়ী প্রায় অসম্ভব। তুমি কি সত্যি ল্যাবে প্রমাণ করতে পেরেছো? জি স্যার, আমি ল্যাব এর সফল পরীক্ষা চালিয়েছি। এই রিপোর্টটা কেবল কাল্পনিক কোনো থিওরি নয়, এটি প্র্যাকটিক্যাল রেজাল্ট। আমি সস্তা জৈব উপাদান ব্যবহার করে এই বিদ্যুৎ শক্তি উৎপাদনের পথ খুঁজে পেয়েছি, যা আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। প্রিন্সিপাল সাহেব আঁতকে উঠে নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি ফাইলটা হাতে নিয়ে রুমের ভিতরে অস্থিরভাবে পায়চারি করতে শুরু করলেন। তার হৃদস্পন্দন যেন বেড়ে গেছে। তিনি বারবার বিড়বিড় করে রিপোর্টটা পড়ছিলেন আর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি আরিয়ানের সামনে এসে তার দুই কাঁধ শক্ত করে চেপে ধরলেন। তার কণ্ঠস্বর তখন বিস্ময়ে কাঁপছিল। আরিয়ান, তুমি কি জানো তুমি কি করেছো? তুমি কি জানো তুমি বিজ্ঞানের দুনিয়ায় কত বড় একটা বিস্ফোরণ ঘটিয়েছো? কত বড় বড় গবেষক নামি দামি বিজ্ঞানী এই ফর্মুলা বের করতে গিয়ে হার মেনে গেল, আর তুমি একাই এই সাধারণ ল্যাবে এটা কিভাবে সম্ভব করলে? এটা তো অসম্ভব। এটা তো একটা মিরাকেল। তুমি সাধারণ কোনো ছাত্র নও আরিয়ান, তুমি জাদুকর। স্যার, আমি আগেই বলেছিলাম, মেধা আর জেদ থাকলে সব সম্ভব। দামি যন্ত্রপাতি ছাড়াই যে অনেক কিছু করা যায়, এই রিপোর্ট তার প্রমাণ। আমি শুধু আপনার একটা সুযোগ আর সমর্থনের অপেক্ষায় ছিলাম। আমি কোনো জাদুকর নই স্যার, আমি কেবল আমার লক্ষ্যে অটল ছিলাম। প্রিন্সিপাল সাহেবের গলার আওয়াজ বাইরের করিডোর পর্যন্ত পৌঁছে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা ইমন আর আকাশ একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তারা কল্পনাও করতে পারেনি যে প্রিন্সিপাল স্যার আরিয়ানকে এভাবে সম্মান দেবেন। কিছুক্ষণ পর আরিয়ান যখন স্যারের রুম থেকে বের হয়ে এলো, তখন তার চেহারায় কোনো অহংকার ছিল না, বরং ছিল এক শীতল গাম্ভীর্য। প্রিন্সিপাল সাহেব তাকে নিজে এগিয়ে দিতে গেট পর্যন্ত এলেন, যা দেখে পুরো ভার্সিটির ছাত্রছাত্রীরা স্তম্ভিত হয়ে গেল। তারা বুঝতে পারছিল না এই সাধারণ ছেলেটির মধ্যে এমন কি আছে যার জন্য প্রিন্সিপাল স্যার তাকে গেট পর্যন্ত এগিয়ে দিচ্ছেন। আকাশ, ইমন, স্যার রাজি হয়েছেন। শুধু রাজি নন, তিনি এখন আমার সব প্রজেক্টের দায়িত্ব নিয়েছেন। দোস্ত, তুই তো সত্যি মিরাকেল ঘটিয়ে দিয়েছিস। প্রিন্সিপাল স্যারের চিল্লানি শুনে আমি ভেবেছিলাম বোধহয় তোকে বকা দিচ্ছে, কিন্তু ভেতরে গিয়ে দেখি উনি তো তোকে মাথায় তুলে নাচে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে উনি তোকে গেট পর্যন্ত এগিয়ে দিলেন। আরিয়ান, তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস। আমি জানতাম তুই পারবি। চল, আজ এই খুশিতে তোকে অনেক কিছু খাওয়াতে হবে। আমাদের পার্টি চাই বন্ধু। আজ কোনো পড়াশোনা নেই, শুধু আনন্দ হবে। তিন বন্ধু হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু আরিয়ান যখন হাঁটছিল সে অনুভব করছিল চারপাশে অনেকগুলো চোখ তাকে হিংসার নজরে দেখছে। বিশেষ করে ভার্সিটির প্রভাবশালী ছাত্র নেতারা তাকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। তারা মেনে নিতে পারছে না যে একটা এতিম আর সাধারণ ছেলে হঠাৎ করে সবার নজরে চলে আসবে। আরিয়ান মনে মনে হাসল। সে জানে এই সাফল্য তাকে যেমন শিখরে তুলবে, তেমনি তাকে অনেক শত্রুর মুখোমুখি করবে। আরিয়ানের রিপোর্টের কথা ভার্সিটির চারিদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ল। প্রিন্সিপাল শাহরিয়ার সাহেব দেরি না করে জরুরি মিটিং ডাকলেন।
আরিয়ান যে নতুন উপায়ে বিদ্যুৎ তৈরির কথা বলছে তা সফল হলে দেশের অনেক বড় উপকার হবে। ভার্সিটির বড় কর্তারা বুঝতে পারলেন এই ছেলেটি তাদের জন্য অনেক দামি। প্রিন্সিপাল সাহেব মিটিংয়ে সবার সামনে বেশ উৎসাহ নিয়ে বললেন, আপনারা সবাই শোনেন, আরিয়ান যা আবিষ্কার করেছে তা সাধারণ কিছু নাই। এটা পুরো দুনিয়া বদলে দেবে। আমি চাই ভার্সিটি থেকে তাকে 1 কোটি টাকা দেওয়া হোক, যাতে সে ভালো মতন গবেষণা করতে পারে। তার নিরাপত্তার জন্য ল্যাবে কড়া পাহারার ব্যবস্থাও করা হবে। প্রিন্সিপাল সাহেবের কথা শুনে যাওয়া চৌধুরীর মুখে একটা কুটিল হাসি দেখা গেল। তিনি চেয়ারে আরাম করে বসে বাঁকা স্বরে বললেন, প্রিন্সিপাল সাহেব, আপনি একটু বেশিই উত্তেজিত হয়ে পড়ছেন না তো? একটা এতিম ছেলের পেছনে এত টাকা ঢালা কি ঠিক হবে? তবে হ্যাঁ, এই গবেষণার সব নাম যদি ভার্সিটির হয় তবেই আমি এই টাকা দিতে রাজি। শেষ পর্যন্ত জাওয়াদ চৌধুরীর শর্তেই কাজ হলো। আরিয়ানকে এক বড় অনুষ্ঠানে ডাকা হলো। কয়েকদিন আগে যাকে দারোয়ান ঢুকতে দেয়নি, আজ তাকে নিতে বড় বড় স্যারেরা গেটে দাঁড়িয়ে আছেন। আরিয়ান শান্তভাবে ভেতরে এলো। তার পরনে সেই পুরনো শার্ট, কিন্তু চোখে ছিল এক অন্যরকম তেজ। সে সবার সামনে দাঁড়িয়ে বলল, আমি আপনাদের সব শর্ত মেনে নিচ্ছি। শুধু টাকা আর দরকারি যন্ত্রপাতি পেলে আমি 1 মাসের মধ্যেই আমার কাজ শেষ করে দেখাবো। তবে একটা কথা, আমার কাজে কেউ যেন অযথা নাক না গলায়। এরপর ল্যাবে আরিয়ানের কাজ শুরু হলো। ভার্সিটি তাকে সেরা ল্যাব, দামি কেমিক্যাল আর নতুন কম্পিউটার দিয়ে দিল। আরিয়ান এখন আর সেই গরিব ছাত্র নয়, সে এখন এক নতুন দুনিয়ার মানুষ। কিন্তু এই খুশির মাঝেই দানা বাঁধছিল বিপদ। শহরের এক অন্ধকার ও দামি বাড়িতে এক রহস্যময় লোক জানালার বাইরে তাকিয়ে আছেন। তার হাতে দামি সিগারেট। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন জাওয়াদ চৌধুরী। ল্যাপটপের স্ক্রিনে দেখা যাচ্ছে আরিয়ানের ছবি। সেই রহস্যময় লোক, অর্থাৎ মিস্টার ব্ল্যাকফোর্ড গম্ভীর গলায় বললেন, জাওয়াত, তুমি কি জানো এই ছেলেটা কি করতে চলেছে? সে যদি সস্তায় বিদ্যুৎ তৈরির উপায় সবাইকে জানিয়ে দেয়, তবে আমার তেলের ব্যবসা একদম লাঠে উঠবে। সারা দুনিয়া তাকে মাথায় তুলে নাচবে। আমার ক্ষতি হবে, এটা আমি হতে দেব না। আমি সব বুঝতে পারছি স্যার। ভার্সিটি এখন তাকে খুব চোখে চোখে রাখছে। সব টাকাও সে পেয়ে গেছে। সে এখন সারাত ল্যাবে একা থাকে। জাওয়াদ চৌধুরীর কথা শুনে মিস্টার ব্ল্যাকফোর্ড রাগে টেবিলের উপর জোরে এক ঘুষি মারলেন। তার চোখে তখন হিংস্রতা। তিনি চিৎকার করে বললেন, ওর কাজ শেষ হতে দেওয়া যাবে না জাওয়াত। তার আগে সব ফাইল চুরি করতে হবে, নয়তো নষ্ট করে দিতে হবে। ওই এতিম ছেলেটার কোনো দুর্বলতা নেই, কোনো আপনজন। ওর কেউ নেই স্যার, তবে ওর দুজন বন্ধু আছে যারা সবসময় ওর সাথে থাকে। মিস্টার ব্ল্যাকফোর্ড এবার এক শয়তানি হাসি হাসলেন। তিনি তার পিস্তলটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে বললেন, দুর্বলতা না থাকলে তৈরি করে নিতে হয়। আমাদের খুনি স্যাডোকে খবর দাও। আরিয়ানকে বুঝিয়ে দিতে হবে এই দুনিয়া শুধু বুদ্ধি দিয়ে চলে না, গায়ের জোর আর ক্ষমতা দিয়ে চলে। সে যদি আমাদের কথা না শোনে, তবে তার মরা মুখ যেন ভার্সিটির ডেনে পাওয়া যায়। গভীর রাত, চারিদিকে একদম নিঝুম। শুধু ল্যাবের মেশিনের শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ তার কানে এলো করিডোরে কারো হাঁটার আওয়াজ। আরিয়ান সাথে সাথে থেমে গেল। তার শান্ত চোখ দুটো হঠাৎ করেই শিকারী বাঘের মতো হয়ে উঠল। সে বুঝতে পারল কেউ একজন খারাপ উদ্দেশ্যে এসেছে। আরিয়ান চট করে কম্পিউটারের সব তথ্য লক করে দিয়ে অন্ধকার কোণে লুকিয়ে পড়ল। মনে মনে সে এক হিমশীতল হাসি হেসে ভাবল, শিকারি যখন নিজেই শিকার হতে আসে তখন খেলাটা বেশ ভালোই জমে। তোমরা ভাবছো আমি শুধু পড়াশোনা জানি? তোমরা জানো না এই আরিয়ানের হাত কতটা ভয়ঙ্কর হতে পারে। আজ রাতে তোমাদের আসল পরিচয় আমি বের করবই। ল্যাবের দরজার তালা খোলার শব্দ হলো। দুজন মুখোশ পরা লোক ভেতরে ঢুকলো। তাদের হাতে সাইলেন্সার লাগানো পিস্তল। তারা আরিয়ানের টেবিলের দিকে সাবধানে এগোতে লাগলো। কিন্তু টেবিলটা ছিল খালি। ঠিক তখনই উপর থেকে একটা কালো ছায়ার মতো আরিয়ান তাদের মাঝখানে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে ল্যাবে শুরু হলো এক লড়াই। আরিয়ানের হাত পা এত দ্রুত চলছিল যে মুখোশধারী লোকগুলো কিছু বোঝার আগেই একজন প্রচণ্ড চড় খেয়ে মাটিতে পড়ে গেল। আরিয়ান অন্যজনের গলা চেপে ধরে দেওয়ালে ঠেকিয়ে খুব নিচু আর রাগী গলায় বলল, তোদের কে পাঠিয়েছে? ব্ল্যাকফোর্ড নাকি জাওয়াদ চৌধুরী? জলদি বল, না হলে এই অ্যাসিডটা তোর চোখে ঢেলে দেব। এখন সত্যিটা বল। লোকটা ভয়ে কাঁপতে শুরু করলো। সে কোনো মতে তোতলামি করে বলল, আমি আমি সত্যি কিছু জানি না। আমাদের শুধু ফাইলটা চুরি করতে বলা হয়েছে। দয়া করে আমাকে মারবেন না। ফাইল তো পাবি, তবে পরকালে যাওয়ার পরে। আরিয়ান তাদের দুজনকেই মেরে অজ্ঞান করে ল্যাবের পেছনে দরজা দিয়ে বেরিয়ে এলো।
সে জানে তার আসল পরিচয় আর বেশিক্ষণ লুকিয়ে রাখা যাবে না। করিডোর দিয়ে স্বাভাবিকভাবে হাঁটার সময় সে তার দুই বন্ধু ইমন আর আকাশকে দেখতে পেল। সে এক পলকে নিজের রাগ কমিয়ে আবার সেই শান্ত আরিয়ান হয়ে গেল। ইমন খাবারের বাটি হাতে নিয়ে বলল, কে রে আরিয়ান, তুই এখনো ল্যাবে? আমরা তোর জন্য রাতের খাবার নিয়ে এসেছি। তুইও দেখছি কাজের চাপে পাগল হয়ে যাবে। একটু খেয়ে নে ভাই। তোরা এসেছিস, খুব ভালো হলো। কাজ প্রায় শেষ। চল আজ বাইরে কোথাও গিয়ে খাই। ল্যাবের ভেতরটা আজ আমার কাছে খুব দমবন্ধ লাগছে। তিন বন্ধু যখন হাসতে হাসতে ভার্সিটি থেকে বের হচ্ছিল, আরিয়ান একবার আর চোখে পেছনে তাকালো। সে দেখলো দূর থেকে একজন তাকে লক্ষ্য করছে। আরিয়ান মনে মনে হাসলো। সে জানে আগামীকাল সকালে যখন প্রিন্সিপাল সাহেব ল্যাবে দুজন খুনিকে অজ্ঞান অবস্থায় পাবেন, তখন তারা ভার্সিটিতে হইচই পড়ে যাবে। তখন সারা ভার্সিটিতে হইচই পড়ে যাবে। আরিয়ান বুঝতে পারলো তার সাধারণ ছাত্রের অভিনয় এবার শেষ হতে চলেছে। মাফিয়া কিং এর আসল রূপ এবার বের হবে। আর তার প্রথম টার্গেট হবে এই শহরের ক্ষমতাশালী খারাপ লোকগুলো। ল্যাবে গত রাতের ঘটনার পর পুরো ভার্সিটিতে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রিন্সিপাল সাহেব সকালে ল্যাবে এসে যখন দেখলেন দুজন লোক অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন তিনি পুলিশ ডাকতে চাইলেন, কিন্তু জাওয়াদ চৌধুরী তাকে বাধা দিলেন। জাওয়াদ সাহেব খুব চতুর লোক। তিনি চাইলেন না এই খবর বাইরে জানাজানি হোক। তিনি প্রিন্সিপালকে বোঝালেন যে এতে ভার্সিটির বদনাম হবে। আরিয়ান সব বুঝতে পারছিল, কিন্তু সে শান্ত হয়ে ল্যাবে নিজের কাজে মগ্ন থাকার ভান করল। রাত গভীর হতে শুরু করলো। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা। পুরো ভার্সিটি ক্যাম্পাস যেন শ্মশানের মতো নীরব। আকাশটা আজ মেঘলা, কোনো চাঁদ দেখা যাচ্ছে না। আরিয়ান ল্যাবের মাঝখানে একটা চেয়ারে বসে আছে। তার সামনে অনেকগুলো কম্পিউটার স্ক্রিন চলছে। সে জানে আজ রাতে বড় কিছু হতে চলেছে। জাওয়াদ চৌধুরী নিজে ল্যাবের পেছনের গেটের সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দিয়েছেন। হঠাৎ আরিয়ানের কানের ডিভাইসে একটা সংকেত বাজলো। তার বসানো বিশেষ সেন্সর জানিয়ে দিল অন্তত 10জন লোক পাঁচিল টপকে ল্যাবের দিকে আসছে। আরিয়ান চেয়ারে হেলান দিয়ে বসলো। তার মুখে সেই পরিচিত সাধারণ ভীরু ছেলের ছাপটা এক নিমিষেই মুছে গেল। সেখানে ফুটে উঠল এক ভয়ঙ্কর শয়তানি হাসি। সে অন্ধকার ঘরের দিকে তাকিয়ে নিজের মনে এই কথা বলতে শুরু করলো। ঠিক আছে, তাহলে ইঁদুরগুলো শেষ পর্যন্ত গর্ত থেকে বেরিয়ে এসেছে। আমি তো এটাই চাইছিলাম। অনেক দিন হলো হাত দুটো চুলকাচ্ছে। আজ একটু ব্যায়াম হবে। জাওয়াদ চৌধুরী আর ব্ল্যাকফোর্ড ভেবেছে আমি শুধু কেমিক্যাল নিয়ে খেলা করি। আজ তাদের আসল খেলাটা দেখাবো। এই আরিয়ানকে মারা তো দূরের কথা, তাকে ছোঁয়াও তাদের সাধ্যের বাইরে। আয়, তোদের জন্য আমি জমদূত হয়ে অপেক্ষা করছি। ল্যাবের দরজার কাঁচ ভেঙে ভেতরে ঢুকলো একদল সশস্ত্র লোক। সবার হাতে দামি অস্ত্র আর পরনে কালো পোশাক। তাদের নেতৃত্বে আছে কিলার শ্যাডো। সে ঘরে ঢুকে চারিদিকে টর্চ মারতে লাগলো, কিন্তু আরিয়ানকে কোথাও দেখতে পেল না। ল্যাবে শুধু নীল রঙের একটা মৃদু আলো জ্বলছে। শ্যাডো তার দলের লোকেদের ইশারা করলো চারপাশটা খুঁজে দেখতে। হঠাৎ ল্যাবের স্পিকার থেকে আরিয়ানের কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠ এত গভীর আর শান্ত যে খুনিদের বুকের ভেতরটা কেঁপে উঠল। তোমরা কি আমাকে খুঁজছো? আমি তো এখানেই আছি। কিন্তু একটা কথা মনে রেখো, এই ল্যাবে ঢোকার রাস্তা আছে, বের হওয়ার কোনো রাস্তা নেই। আজ এই ল্যাবে তোমাদের কবরখানা হবে। তোমরা যাদের হয়ে কাজ করছো তারা তোমাদের মৃত্যুর খবরটাও নিতে আসবে না। এখন প্রস্তুত হও, কারণ আমি আসছি। আরিয়ানের কথা শেষ হতেই ল্যাবের সব আলো এক নিমিষেই নিভে গেল। খুনিরা ভয় পেয়ে চারিদিকে এলো পাথারি গুলি চালাতে শুরু করলো। কিন্তু অন্ধকারের মাঝে আরিয়ান যেন এক অদৃশ্য বাতাস। সে হুট করে একজনের পেছনে এসে দাঁড়ালো। লোকটা কিছু বোঝার আগেই আরিয়ান তার ঘাড়ের কাছে একটা বিশেষ জায়গায় জোরে চাপ দিল। সাথে সাথে লোকটা কোনো শব্দ না করে মাটিতে লুটিয়ে পড়ল। অন্য খুনিরা যখন টের পেল, তখন তাদের দলের আরো দুজন নিখোঁজ। আরিয়ান অন্ধকারের ভেতর থেকে একজন একজন করে শিকার করতে শুরু করলো। ল্যাবের ভেতর শুরু হলো এক ভয়াবহ যুদ্ধ। কিলার শ্যাডো বুঝতে পারলো এই ছেলে সাধারণ কেউ নয়। সে চিৎকার করে তার লোকেদের বলল পজিশন নিতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরিয়ান ল্যাবের টেবিলে থাকা কিছু কেমিক্যাল ভর্তি ছোট ছোট বোতল তাদের দিকে ছুঁড়ে মারল। বোতলগুলো ফাটার সাথে সাথে ঘন সাদা ধোঁয়া তৈরি হলো। সেই ধোঁয়ার ভেতর খুনিরা একে অপরকে দেখতে পাচ্ছিল না। আরিয়ান এই সুযোগে বিদ্যুতের গতিতে আক্রমণ করতে লাগলো। সে এক একজনকে লাথি আর ঘুষি দিয়ে দূরে ছিটকে ফেলে দিচ্ছিল। তার প্রতিটি আঘাত ছিল একদম নিখুঁত। তার প্রতিটি আঘাত ছিল একদম নিখুঁত। কিছুক্ষণ পর ধোঁয়া একটু কমলে দেখা গেল
10 জন খুনির মধ্যে 7 জনই মেঝেতে যন্ত্রণায় কাতরাচ্ছে। বাকি 3 জন আর কিলার শ্যাডো ভয়ে দেয়ালের সাথে সেটে দাঁড়িয়ে আছে। কি হলো? তোমরা তো অনেক বড় বড় কথা বলতে এসেছিলে, এখন কাঁপছো কেন? আমার ল্যাবে এসে আমাকেই মারতে চেয়েছিলে? শোন শ্যাডো, তোমার বস জাওয়াদ চৌধুরীকে গিয়ে বলবে আরিয়ানকে কেনা যায় না আর তাকে ভয় দেখানো যায় না, বরং কালকে সূর্য ওঠার আগেই যেন সে তার সব পাপের হিসাব তৈরি রাখে, কারণ এবার আমার পালা। কিলার শ্যাডো এই কথা শুনে ভয়ঙ্কর রেগে গেল। সে তার বন্দুকটা উঁচিয়ে আরিয়ানের দিকে গুলি করার চেষ্টা করলো, কিন্তু আরিয়ান চোখের পলকে তার কবজি চেপে ধরলো এবং এক ঝটকায় তার হাতের হাড় মটমট করে ভেঙে দিল। শ্যাডোর মুখ দিয়ে এক বিকট চিৎকার বের হলো। আরিয়ান তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। ল্যাবের মেঝে এখন রক্ত আর ভাঙা কাছে ভরে গেছে। আরিয়ান তার শার্টের হাতা ঠিক করতে করতে শান্তভাবে তাদের দিকে তাকিয়ে রইল। সে জানে এই খবর কিছুক্ষণের মধ্যেই জাওয়াদ চৌধুরীর কাছে পৌঁছে যাবে। ঠিক সেই সময় ল্যাবের বাইরে করিডোরে অনেক চিৎকার শোনা গেল। ইমন আর আকাশ দৌড়ে আসছে। তারা ল্যাবের ভেতরে ভাঙচুরের শব্দ শুনে দারোয়ানকে সাথে নিয়ে এসেছে। আরিয়ান এক সেকেন্ডের মধ্যে নিজের আবার সেই আরিয়ান এক সেকেন্ডের মধ্যে নিজেকে আবার সেই শান্ত আর ভীতু ছেলেতে বদলে নিল। সে দ্রুত নিজের কপালে একটু রক্ত মেখে মেঝেতে বসে পড়ল, যেন সে খুব ভয়ে আছে। ইমন আর আকাশ ভেতরে ঢুকেই দেখলো ল্যাবে যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা। আরিয়ান, তুই ঠিক আছিস তো? হায় আল্লাহ, এখানে কি হয়েছে? এই লোকগুলো কারা? তোর গায়ে রক্ত কেন? আরিয়ান কথা বল, তুই ভয় পাস না বন্ধু। আমরা এসে গেছি, পুলিশকে খবর দিচ্ছি আমি এক্ষুনি। এই শয়তানগুলো তোর উপর হামলা করলো কিভাবে? ল্যাবের নিরাপত্তা তো অনেক কড়া ছিল। আমি আমি জানি না ইমন, আমি কাজ করছিলাম, হঠাৎ ওরা জানালা দিয়ে ঢুকলো। আমি কোনো মতে অন্ধকারের কোণে লুকিয়ে নিজেকে বাঁচিয়েছি। ওরা বোধহয় নিজেদের মধ্যে মারামারি করে এমন হয়েছে। আমি খুব ভয় পাচ্ছি বন্ধু, আমার ল্যাবটাও ওরা সব শেষ করে দিল। আরিয়ানের এমন কাঁপা কাঁপা গলা আর ভীতু মুখ দেখে কেউ কল্পনাও করতে পারল না যে এই কিছুক্ষণ আগেই সে 10 জন পেশাদার খুনিকে একাই ধুলোয় মিশিয়ে দিয়েছে। পুলিশ এসে যখন লোকগুলোকে নিয়ে যাচ্ছিল, তখন জাহাজ চৌধুরীও সেখানে হাজির হলেন। তিনি ল্যাবের অবস্থা দেখে মনে মনে খুশি হলেন যে আরিয়ানের কাজ নষ্ট হয়েছে, কিন্তু খুনিদের এমন হাল দেখে তার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। তিনি আরিয়ানের সামনে এসে বেশ দরদ দেখিয়ে মিথ্যে মায়া নিয়ে বললেন, আরিয়ান বাবা, তুমি ভয় পেও না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। তবে দেখছো তো, তোমার এই গবেষণার কারণে তোমার জীবন ঝুঁকির মুখে। আমার মনে হয় ফাইলগুলো আমার কাছে জমা রাখা উচিত। তোমার নিরাপত্তার জন্য এটা দরকার। আরিয়ান জাওয়াদ চৌধুরীর চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল এক বিচিত্র রহস্য। আরিয়ান মনে মনে হাসল এবং খুব সহজ সরল হওয়ার ভান করে বলল, আপনি ঠিক বলেছেন স্যার, ফাইলগুলো আপনার কাছে নিরাপদে থাকবে। তবে কাজটা তো নষ্ট হয়ে গেল, আমাকে নতুন করে আবার শুরু করতে হবে। আমি কাল থেকেই আবার ল্যাব গোছানোর কাজ শুরু করব। আপনি দয়া করে আমাকে আর একবার সুযোগ দিন। জাওয়াদ চৌধুরী আশ্বস্ত হয়ে সেখান থেকে চলে গেলেন। তিনি ভাবলেন আরিয়ানকে তিনি ভয় দেখাতে পেরেছেন, কিন্তু তিনি জানতেন না আরিয়ান ফাইলগুলো ল্যাপটপ থেকে সরিয়ে তার গোপন ডাটাবেসে পাঠিয়ে দিয়েছে। আর জাওয়াদকে যে ফাইলটা সে দেবে সেটা একটা ফাঁদ ছাড়া আর কিছুই নয়। 3 বন্ধু যখন ল্যাব থেকে বের হচ্ছিল, ইমন আরিয়ানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। তুই চিন্তা করিস না বন্ধু, আমরা কাল থেকে আবার তোকে সাহায্য করব। যারা তোর ক্ষতি করতে চাইছে, যারা তোর ক্ষতি করতে চেয়েছে তাদের বিচার হবে। ঠিক বলেছিস। আরিয়ান, তুই এখন আমাদের সাথে হোস্টেলে চল। একা থাকা ঠিক হবে না। তোরা যা, আমি একটু পরে আসছি। আমার কিছু জিনিস গোছানো বাকি আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। বন্ধুরা চলে যাওয়ার পর আরিয়ান অন্ধকার করিডোরে একা দাঁড়িয়ে রইল। তার চোখে এখন আগুনের শিখা। সে তার ফোনে একটা মেসেজ টাইপ করলো। শিকারী জালে আটকে গেছে, কাল থেকে শহর পরিষ্কার করার কাজ শুরু করো। মেসেজটা পাঠিয়ে সে একটা রহস্যময় হাসি দিল। আরিয়ান জানে আগামীকালের সকালটা এই শহরের প্রভাবশালী মানুষদের জন্য জীবনের সবচেয়ে খারাপ সকাল হতে যাচ্ছে। ছদ্মবেশী মাফিয়া কিং এবার তার আসল রূপে ময়দানে নামতে চলেছে। ল্যাবে হামলার ঘটনার পর 1 সপ্তাহ কেটে গেছে। ভার্সিটির সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আরিয়ান এখন এক রহস্যময় চরিত্র। কেউ তাকে দয়া করে, আবার কেউ তাকে এড়িয়ে চলে। কিন্তু আরিয়ানের মনের ভেতর তখন অন্য ঝড়ের প্রস্তুতি চলছে।
তার গবেষণার কাজ এখন একদম শেষ পর্যায়ে। সে জানে এই শেষ কয়েকটা দিন তার জীবনের সবচেয়ে বিপজ্জনক সময় হতে চলেছে। প্রিন্সিপাল শাহরিয়ার সাহেব আরিয়ানকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, কারণ প্রতিদিন শহরের বড় বড় জায়গা থেকে তার কাছে হুমকি আসছে আরিয়ানকে বের করে দেওয়ার জন্য। আরিয়ান তার ল্যাবে একটা বিশেষ ফিল্টারিং মেশিন তৈরি করছে, যা দিয়ে নোংরা পানি থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ তৈরি করা যাবে। গবেষণার এই শেষ ধাপটা সফল হলেই সারা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়বে। কিন্তু আরিয়ান বুঝতে পারছে বাইরের শত্রুগুলো তাকে আর সময় দিতে রাজি নয়। যত দিন যাচ্ছে আরিয়ানের ওপর আক্রমণের ধরন তত বদলাচ্ছে। কখনো তার ল্যাবের খাবারে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে, কখনো তার হোস্টেলের ঘরে মধ্যরাতে পাথর ছোড়া হচ্ছে। আরিয়ান জানে তাকে আটকানোর জন্য এবার পুরো শহর তোলপাড় করে দেওয়া হবে। এক বিকেলে আরিয়ান ল্যাবে বসে একটা সার্কিট চেক করছিল, তখন ইমন আর আকাশ হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো। তাদের চোখে মুখে ভীষণ আতঙ্ক। আরিয়ান, তুই এখনই এখান থেকে পালা। আমরা শুনলাম জাহাজ চৌধুরী শহরের সব বড় বড় গুন্ডাদের টাকা খাওয়াইছে তোকে খতম করার জন্য। এমনকি পুলিশের কিছু অসৎ অফিসারকেও হাত করা হয়েছে। আজ রাতেই ওরা এই পুরো ক্যাম্পাস ঘিরে ফেলবে। তুই একা এত মানুষের সাথে পারবি না বন্ধু। চল আমাদের সাথে, কোনো গ্রামে গিয়ে লুকিয়ে থাকবি। এবং ঠিক বলছে আরিয়ান, পরিস্থিতি আর আমাদের হাতে নেই। তুই যে প্রজেক্ট করছিস সেটা শুধু বড় ব্যবসায়ীদের নয়, বরং অনেক প্রভাবশালীর গদিতে আগুন লাগিয়ে দেবে। ওরা চায় না তুই এটা শেষ করিস। তুই সাধারণ একটা ছেলে, এত বড় শত্রুতা তুই সামলাতে পারবি না। আমাদের কথা শোন, এই কাজ এক্ষুনি বন্ধ করে দে। তোর জীবনটা তো অন্তত বাঁচবে। আরিয়ান তার বন্ধুদের কথা শুনে এক মুহূর্ত শান্তভাবে তাদের দিকে তাকিয়ে থাকলো। তারপর সে ল্যাপটপটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে হাসলো। সে হাসিতে কোনো ভয় ছিল না, ছিল এক অটুট আত্মবিশ্বাস। সে বলল, তোরা আমার জন্য অনেক ভেবেছিস, সেজন্য তোদের ধন্যবাদ। কিন্তু পালিয়ে যাওয়া আমার রক্তে নেই। আমি জানি ওরা আজ রাতেই আসবে। শুধু জাওয়াদ চৌধুরী, ভাড়াটে গুন্ডারা নয়, আরও অনেক বড় বড় রাঘব বোয়াল আজ রাতে মুখোশ খুলে সামনে আসবে। তোরা ভাবছিস আমি সাধারণ এক এতিম ছেলে? না রে বন্ধু, আমার আসল পরিচয় তোরা জানলে আঁতকে উঠবি। তোরা এখন হোস্টেলে চলে যা, আর রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখিস। আজ রাতে যা হবে তা তোরা শুধু কালকের খবরের কাগজে পড়িস। আজ আরিয়ান নয়, আজ শহর কাঁপাতে নামবে অন্য কেউ। ইমন আর আকাশ বুঝতে পারছিল না আরিয়ান কি বোঝাতে চাইছে, কিন্তু আরিয়ানের চোখে সেই কঠোর দৃষ্টি দেখে তারা আর কথা বাড়ানোর সাহস পেল না। তারা চলে যাওয়ার পর আরিয়ান ল্যাবের সব দরজা সজোরে বন্ধ করে দিল। সে তার ব্যাগ থেকে একটা কালো লেদার জ্যাকেট আর একটা বিশেষ ধরনের মাস্ক বের করলো। এরপর সে তার হাতঘড়ির একটা বোতাম টিপতেই ল্যাবের দেয়ালের এক কোণে একটা গোপন ড্রয়ার খুলে গেল। সেখান থেকে সে বের করে নিল তার নিজের তৈরি অত্যাধুনিক কিছু মরণাস্ত্র। আরিয়ান জানালার বাইরে তাকালো, দেখলো ভার্সিটির মেইন গেট দিয়ে একের পর এক কালো রঙের গাড়ি ভেতরে ঢুকছে। প্রায় 50 থেকে 60 জন সশস্ত্র লোক গাড়ি থেকে নামলো। তাদের সবার হাতে রাইফেল আর হাতে লোহার রড। জাওয়াদ চৌধুরী নিজে একটা গাড়িতে বসে দূর থেকে সব তদারকি করছেন। আরিয়ান তার হেডফোনটা কানে লাগিয়ে একটা কোড নাম্বার ডায়াল করলো। তার কণ্ঠস্বর তখন একদম বদলে গেছে, যেন এক নিষ্ঠুর সম্রাটের আদেশ। টাইগার ওয়ান বলছি, ইঁদুরগুলো শিকারের লোভে চলে এসেছে। পুরো ভার্সিটি এলাকা সিল করে দাও। একটা লোকও যেন যান নিয়ে আজ রাতে এই ক্যাম্পাস থেকে বের হতে না পারে। জাওয়াদ চৌধুরীকে জ্যান্ত ধরা চাই। আর শোনো, আজ রাতে কোনো দয়া দেখানো হবে না। শহরবাসীকে বুঝিয়ে দাও এই শহরের আসল রাজাকে। অ্যাকশন শুরু করো। মুহূর্তের মধ্যে ভার্সিটির চারপাশের অন্ধকার থেকে আরো কিছু কালো গাড়ি বের হয়ে এলো। সেগুলো সাধারণ গাড়ি ছিল না, ছিল আরিয়ানের গোপন মাফিয়া বাহিনীর বুলেট প্রুফ গাড়ি। যাওয়া চৌধুরীর গুন্ডারা যখন ল্যাবের দিকে এগোচ্ছিল তখন তারা বুঝতেও পারেনি যে তারা এখন বাঘের ডেরায় ঢুকে পড়েছে। হঠাৎ ক্যাম্পাসে সব ল্যাম্পপোস্টের আলো নিভে গেল। গুটগুটে অন্ধকারের ভেতর থেকে ঝাঁক ঝাঁক গড়িয়ে এসে গুন্ডাদের উপর পড়তে লাগলো। জাওয়াদ চৌধুরী গাড়ির ভেতরে বসে থরথর করে কাঁপতে শুরু করলেন। তিনি দেখলেন তার ভাড়া করা নামকরা খুনিরা তাসের ঘরের মতো লুটিয়ে পড়ছে। আরিয়ান ল্যাবের ছাদ থেকে একাই 10-12 জনকে ঘায়েল করে নিচে নামলো। তার হাতে তখন 2টা অটোমেটিক পিস্তল। সে যখন অন্ধকারের ভেতর থেকে হেঁটে আসছিল তখন তাকে চেনা অসম্ভব ছিল। তার প্রতিটি গুলি ছিল লক্ষ্যভেদী। গুন্ডারা চিৎকার করে এদিক ওদিক পালাচ্ছিল, কিন্তু আরিয়ানের বাহিনীর লোকরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছিল। কি হলো জাওয়াদ চৌধুরী? আপনি তো ভেবেছিলেন এই এতিম ছেলের মারা খুব সহজ।
আপনি তো ভেবেছিলেন আপনার ক্ষমতার সামনে আমি মাথা নত করব। আজ আপনার সব ক্ষমতা আমি এই ধুলোয় মিশিয়ে দিব। আপনি মেধা চুরি করতে চেয়েছিলেন না? আজ থেকে আপনার নিজের নামটাই মুছে যাবে এই দুনিয়া থেকে। আমি শুধু পড়াশোনা করতে এসেছিলাম, কিন্তু আপনারা আমাকে আমার পুরনো জীবনে ফিরাতে বাধ্য করলেন। এখন সেটার খেসারত দিতে তৈরি হন। আরিয়ান যখন জাওয়াদ চৌধুরীর গাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন জাওয়াদের মুখ দিয়ে কোনো কথা সরছিল না। তিনি জানালার কাছ দিয়ে দেখলেন এক ভয়ঙ্কর খুনিকে, যার চোখের চাউনিতে কেবল মৃত্যু লেখা আছে। আরিয়ান এক ঘুষি মেরে গাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলল এবং জাওয়াদকে কলার ধরে টেনে বাইরে বের করে আনলো। মাঠের মাঝখানে তখন লাশের পাহাড়। আরিয়ানের মাফিয়া বাহিনীর সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের বসকে স্যালিউট দিল। জাওয়াদ চৌধুরী মেঝেতে পড়ে গিয়ে আরিয়ানের পা জড়িয়ে ধরলেন। তিনি কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন। আরিয়ান তার দিকে ঘৃণা ভরে তাকালো। ঠিক সেই সময় তার ফোনে একটা কল এলো। ফোনের ওপাশে ছিল মিস্টার ব্ল্যাকফুট। আরিয়ান, তুমি যা করছো তা ঠিক হচ্ছে না। জাওয়াতকে ছেড়ে দাও। তুমি কি জানো তুমি কার বিরুদ্ধে লড়ছ? আমি তোমাকে 100 কোটি টাকা দেবো। তুমি শুধু তোমার রিসার্চ ফাইলটা আমাকে দিয়ে দাও। এই শহর কেন, আমি তোমাকে পুরো দেশের রাজা বানিয়ে দেবো। জেদ করো না ছেলে, আমার ক্ষমতা অনেক বেশি। ব্ল্যাকফুট সাহেব, আপনি ভুল মানুষের সাথে বাদরামো করছেন। আপনার ওই 5 টাকা দিয়ে আমার জুতো মোছার যোগ্যতাও নেই। আপনি তো অনেক দূরে নিরাপদ প্রাসাদে বসে আছেন, তাই না? খুব শীঘ্রই আপনার প্রাসাদের দরজা আমার লোকেরা ভাঙবে। যাওয়ার তো কেবল একটা শুরু ছিল। আপনার তেলের সাম্রাজ্য আজ থেকে ধ্বংস হতে শুরু করলো। আমি এমন এক পৃথিবী গড়ব যেখানে আপনাদের মতো লোভী মানুষের কোনো জায়গা থাকবে না। জাওয়াতকে আমি আপনার কাছে একটা গিফট হিসাবে পাঠাচ্ছি, তবে জ্যান্ত নয়। আরিয়ানের কথা শুনে মিস্টার ব্ল্যাকফুট ফোনের ওপাশে জমে গেলেন। আরিয়ান জাওয়াদ চৌধুরীর দিকে ঠান্ডা চোখে তাকিয়ে তার পিস্তলটা কপালে ঠেকালো। ল্যাবে সেই শান্ত আরিয়ান এখন পুরোপুরি এক নিষ্ঠুর মাফিয়া কিং। পুরো ক্যাম্পাসে তখন আরিয়ানের বাহিনীর জয় জয়কার। এই প্রথমবার ভার্সিটির এই নীরব চত্বরে এক বিশাল যুদ্ধ হয়ে গেল, যা শহরের মানুষ আগে কখনো দেখেনি। আরিয়ান জানতো এই রাত তার জীবনকে চিরতরে বদলে দেবে। তার গবেষণা সফল হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কিন্তু সে কয়েক ঘন্টায় তাকে আরো বড় শত্রুদের মোকাবিলা করতে হবে। সে তার বাহিনীর লোকেদের আদেশ দিল সব পরিষ্কার করার জন্য। আরিয়ান ধীর পায়ে আবার তার সেই ভাঙা ল্যাবের দিকে এগিয়ে গেল, কারণ আগামীকাল সকালে তাকে আবার সেই সাধারণ আরিয়ান সেজে বন্ধুদের সামনে দাঁড়াতে হবে। তবে মনে মনে সে জানে এই শহর এখন আর কারো নয়, এই শহর এখন তার। রাত তখন 3টা। পুরো ভার্সিটি ক্যাম্পাস হঠাৎ এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল। জাওয়াদ চৌধুরীর পতনের পর মিস্টার ব্ল্যাকফুট মরিয়া হয়ে উঠেছেন। আরিয়ানকে যখন কোনোভাবেই আটকানো যাচ্ছিল না, তখন তার সাথের ল্যাবরেটরি আর পুরো সায়েন্স বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। দাউ দাউ করে জ্বলছে দেশের নামি দামি এই বিদ্যাপীঠ। ফায়ার সার্ভিসের কর্মীরা হিমশিম খাচ্ছে আগুন নেভাতে। সকাল হতেই ঘটনাস্থলে এসে পৌঁছালেন দেশের সবচেয়ে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট ইনভেস্টিগেশন অফিসার অহনা চৌধুরী। তার তীক্ষ্ণ নজর আর বুদ্ধির কাছে বড় বড় অপরাধীরাও হার মানে। অহনা ল্যাবের ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন। অদ্ভুত, আগুনটা শুধু ল্যাবে লাগেনি, এমনভাবে লাগানো হয়েছে যেন কোনো তথ্যই অবশিষ্ট না থাকে। কনস্টেবল, এখানে যারা উপস্থিত ছিল সবাইকে ডাকুন, বিশেষ করে সেই ছেলেটিকে যার প্রজেক্ট নিয়ে এত শোরগোল। কিছুক্ষণ পর আরিয়ান, ইমন এবং আকাশকে অহনার সামনে হাজির করা হলো। আরিয়ানের মুখ ভর্তি কালচে ছাই, পরনের জামা ছেঁড়া। তাকে দেখে মনে হচ্ছে সে খুব ভেঙে পড়েছে। অহনা আরিয়ানের খুব কাছে গিয়ে তার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। তোমার নাম আরিয়ান, তাই তো? আমি অফিসার অহনা। তোমার ল্যাব পুড়ে ছাই হয়ে গেছে, অথচ তোমার চোখে আমি কান্নার বদলে এক অদ্ভুত শূন্যতা দেখছি। কেন? হুম? কাদার মতো শক্তিটুকুও নেই ম্যাম। আমার সব স্বপ্ন, আমার দীর্ঘদিনের পরিশ্রম ওই আগুনের শিখায় শেষ হয়ে গেল। আমি এতিম মানুষ। পড়াশোনা আর এই গবেষণাটাই আমার সব ছিল। এখন আমার আর কিছুই রইল না। আরিয়ানের অসহায় মুখ দেখে ইমন আর চুপ থাকতে পারল না। সে বেশ উত্তেজিত হয়ে অহনাকে বলতে শুরু করলো। ম্যাম, আরিয়ান সারা রাত লেগেছিল। ও তো প্রায় মরে যাচ্ছিল আগুন নেভাতে গিয়ে। আমরা ওকে টেনে বের করে এনেছি। এই ছেলেটার উপর কোনো
এই ছেলেটার উপর কেন বারবার হামলা হচ্ছে আমরা বুঝতে পারছি না। ইমনের সাথে তাল মিলিয়ে আকাশও বেশ জোর দিয়ে নিজের বক্তব্য জানালো। হ্যাঁ ম্যাম, ওর দোষ কি? ও তো শুধু দেশের জন্য ভালো কিছু করতে চেয়েছিল। যারা এটা করেছে তাদের আপনারা ধরছেন না কেন? অহনা এবার আরিয়ানের আরো কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি আরিয়ানকে খুব গম্ভীরভাবে পর্যবেক্ষণ করতে করতে শান্ত গলায় বললেন, শান্ত হও, আমি এখানে দোষ খুঁজতে এসেছি। আরিয়ান, তুমি বললে তোমার সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি যদি ভুল না করি, একজন বুদ্ধিমান গবেষক সব সময় তার মেন ডেটার একটা ব্যাকআপ রাখে। তুমি কি রাখোনি? রেখেছিলাম ম্যাম, একটা পেন ড্রাইভে ছিল, কিন্তু আগুনের সময় হুড়োহুড়িতে সে বোধহয় ভেতরেই পড়ে গেছে। আমি সেটা বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আগুনের তাপে ল্যাপটপটাই ফেটে গেল। আচ্ছা, তুমি যখন ল্যাব থেকে বের হয়েছিলে তখন কাউকে দেখেছো? কোনো সন্দেহভাজন? না ম্যাম, শুধু ধোঁয়া আর আগুন ছাড়া কিছুই দেখিনি। আমি তো প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিলাম। অহনা এক মুহূর্ত চুপ থাকলেন। তিনি এবার ইমন আর আকাশের দিকে ফিরে তাদের জিজ্ঞাসু চোখে দেখলেন এবং প্রশ্ন করলেন, তোমরা যখন ওকে বের করলে তখন আরিয়ান ঠিক কি করছিল? ও ও তখন পাগলের মতো একটা ভাঙা টেবিলের নিচে কি যেন করছিল ম্যাম। আমরা জোর করে ওকে কাঁধে তুলে বাইরে নিয়ে আসি। অহনা চৌধুরী ল্যাবের পোড়া মেঝের উপর দিয়ে কয়েক পা হাঁটলেন। তিনি নিচু হয়ে মাটি থেকে একটা ছোট পোড়া ধাতব টুকরো কুড়িয়ে নিলেন। সেটা হাত দিয়ে পরীক্ষা করে তিনি আবার আরিয়ানের সামনে এলেন। তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল এবং তিনি আবার বলতে শুরু করলেন, আরিয়ান, তুমি খুব সাধারণ একটা ছেলে, তাই না? গ্রামের এতিম ছাত্র, যার লড়াকু জীবন। কিন্তু একটা ব্যাপার আমি মেলাতে পারছি না। ল্যাবের সিসিটিভি ফুটেজ ডিলিট হয়ে গেছে ঠিক আগুন লাগার 5 মিনিটের আগে। আর যে কায়দায় আগুনটা লাগানো হয়েছে সেটা কোনো আনাড়ি গুন্ডার কাজ নয়, এটা একদম প্রফেশনালদের কাজ। আমি তো সাধারণ ছাত্র ম্যাম, এসব টেকনিক্যাল বিষয় আমি কিভাবে জানবো? অপরাধীরা হয়তো অনেক চালাক। হয়তো, তবে অপরাধীরা যত চালাকি হোক তারা সব সময় একটা ক্লু রেখেই যায়। আরিয়ান, তোমার হাতের এই কাটা দাগটা কিসের? এটা তো আগুনের ক্ষত মনে হচ্ছে না, বরং কোনো ধারালো অস্ত্রের আঘাত মনে হচ্ছে। আগুনের সময় কাজ ভেঙে পড়েছিল ম্যাম, তাতেই কেটে গেছে। আচ্ছা, আপাতত তোমরা যেতে পারো, তবে শহর ছেড়ে কোথাও যাবে না। আমার ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি। আরিয়ান আর তার বন্ধুরা চলে যাওয়ার পর অহনা তার অ্যাসিস্ট্যান্টের দিকে ফিরলেন। তার চোখে এখন গভীর সন্দেহ আর রহস্য খেলা করছে। তিনি কনস্টেবলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, কনস্টেবল, এই আরিয়ান ছেলেটার ওপর কড়া নজর রাখুন। কেন ম্যাম? ও তো ভিকটিম, ওর তো সব শেষ হয়ে গেছে। ওকে দেখে তো খুব অসহায় মনে হচ্ছে। অ্যাসিস্ট্যান্টের কথা শুনে অহনা একটা রহস্যময় হাসি হাসলেন। তিনি দূরের দিকে তাকিয়ে বেশ গভীর গলায় বলতে শুরু করলেন, সেটাই তো সমস্যা। ও এতটাই অসহায় সাজার নাটক করছে যে সাধারণ মানুষের চোখে সেটা ধরা পড়বে না। কিন্তু তুমি কি খেয়াল করেছো, এত বড় একটা দুর্ঘটনায় ওর হাত কাঁপছে না, ওর পালস রেট একদম নর্মাল। যে ছেলের সব শেষ হয়ে যায় সে এত স্থির থাকে কি করে? ওর চোখের মণিতে আমি শোক দেখছি না, দেখছি এক গভীর রহস্য। আমার মনে হচ্ছে এই আগুনের পেছনে বা এই ছেলেটার পেছনে এমন কোনো শক্তি আছে যা আমরা এখনো কল্পনাও করতে পারছি না। ওদিকে দূরে দাঁড়িয়ে আরিয়ান দেখছিল অহনা চৌধুরীকে। আরিয়ান তার পকেটে হাত দিল, যেখানে একটি ছোট চিপ লুকানো আছে। তার মুখে সেই পরিচিত শয়তানি হাসিটা আবার ফিরে এলো। সে মনে মনে ভাবল, অফিসার অহনা, আপনি যতটা বুদ্ধিমান ভাবছেন নিজেকে, তার চেয়ে অনেক বড় খেলা আমি খেলেছি। সন্দেহ আপনার মনে ঢুকেছে ঠিকই, কিন্তু সত্য পর্যন্ত পৌঁছানোর রাস্তা আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি। অহনা চৌধুরী ইনভেস্টিগেশন শেষ করে চলে যাওয়ার পর পুরো ক্যাম্পাস এখন থমথমে। পুলিশ চারিদিকে পাহারা দিচ্ছে, কিন্তু আরিয়ানের মনের ভেতর চলছে প্রতিশোধের দাবানল।
তার ল্যাব পুড়িয়ে দেওয়া হয়েছে, তার স্বপ্নকে ছাই করা হয়েছে। এটা আরিয়ান কোনোভাবেই মেনে নিতে পারছে না। পরের দিন সকাল হতেই আরিয়ানের সেই শান্ত চোখের মনি হঠাৎ করেই রক্তবর্ণ হয়ে উঠল। সে আর নিজেকে লুকিয়ে রাখতে পারল না। তার ভেতরে সেই ভয়ঙ্কর মাফিয়া কিং আজ জেগে উঠেছে। আরিয়ান তার হোস্টেলের গোপন ড্রয়ার থেকে একটা ট্র্যাকিং ডিভাইস বের করলো। সে জানতো ব্ল্যাক ফোর্ডের পাঠানো লোকগুলো শহরের উপকণ্ঠে একটি পুরনো গুদামে আস্তানা গেড়েছে। সে ইমন আর আকাশকে ডেকে পাঠালো। তার বন্ধুদের চোখে আজ আর ভয় নেই, আছে বন্ধুর অপমানের বদলা নেওয়ার জেদ। তোরা এতদিন আমাকে শান্ত আর অসহায় দেখেছিস, কিন্তু আজ তোরা দেখবি আসল আরিয়ানকে। যারা আমার ল্যাব পুড়িয়েছে তারা ভেবেছে আমি শেষ হয়ে গেছি। আজ আমি তাদের বুঝিয়ে দেব, আগুনের সাথে খেলা করলে নিজেই পুড়ে ছাই হতে হয়। তোরা কি আমার সাথে আসিস? আজ যুদ্ধটা হবে সামনাসামনি, কোনো আড়াল থেকে নয়। তোর সাথে আমরা আগেও ছিলাম, আজও আছি আরিয়ান। আমরা জানি তুই সাধারণ কেউ নস। তোর এই অপমানের বদলা আমরা রক্ত দিয়ে নেব। বল আমাদের কি করতে হবে? অনেক হয়েছে লুকোচুরি। আর শহর দেখুক একটা এতিম ছেলের তেজ কতটুকু। তুই শুধু হুকুম দে আরিয়ান, আমরা জান দিয়ে দেব। আরিয়ান এক মুহূর্ত তার বন্ধুদের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে সেই চেনা শয়তানি হাসিটা ফুটে উঠল। সে একটা বড় ম্যাপ টেবিলের উপর বিছিয়ে দিল। ওই গুদামে ব্ল্যাক ফোর্ডের অন্তত 20 জন সশস্ত্র লোক পাহারা দিচ্ছে। আরিয়ান তার কালো জ্যাকেটটা গায়ে চড়িয়ে এক হাতে ভারী একটা অস্ত্র তুলে নিল। তার হাঁটার ভঙ্গিতে আছে এক রাজকীয় দাপট। সে বুঝতে পারল আজ থেকে এই শহরে তার আসল শাসন শুরু হবে। ইমন, তুই গোদামের পিছনে ইলেকট্রিক লাইনটা কেটে দিবি ঠিক রাত 10টায়। আকাশ, তুই মেইন গেটে পাহারাদারদের বিভ্রান্ত করবি। আর আমি ঢুকবো মেইন গেট দিয়ে। আমি চাই ওরা আমাকে দেখতে পাক। আমি চাই ওরা মরার আগে জানুক তারা কার সাথে পাঙ্গা নিয়েছে। আজ কোনো ক্ষমা নেই, শুধু ধ্বংস। রাত 10টা। শহরের শেষ সীমানায় সেই নির্জন গুদাম ঘর। চারিদিকে খুটখুটে অন্ধকার। হঠাৎ গুদামের সব আলো ধপ করে নিভে গেল। ইমন তার কাজ নিখুঁতভাবে শেষ করেছে। ঠিক সেই সময় মেইন গেটে বিকট শব্দে একটা বিস্ফোরণ হলো। আকাশ একটা পেট্রোল বোমা ছুঁড়ে পাহারাদারদের ব্যস্ত করে ফেলেছে। ধোঁয়ার কুণ্ডলি ভেদ করে মেইন গেট দিয়ে ধীর পায়ে হেঁটে ভেতরে ঢুকলো এক দীর্ঘকায় ছায়া। তার হাতে জ্বলন্ত সিগারেট আর অন্য হাতে আধুনিক অটোমেটিক রাইফেল। সে আর কেউ নয়, স্বয়ং আরিয়ান। তাকে দেখে ব্ল্যাক ফোর্ডের প্রধান সেনাপতি অর্থাৎ টাইগার নামের এক বিশাল দেহী লোক চিৎকার করে উঠল। কে রে তুই? মরতে এসেছিস এখানে? ওই পিচ্চি আরিয়ান ভেবেছিল আমাদের হাত থেকে বাঁচবি। আজ তোকে কুচি কুচি করে কেটে কুত্তাকে খাওয়াবো। লোকজন, ওকে ধর। টাইগার, তোর নামটা বড়ই বেমানান। বাঘ তো আমি, তোরা হলে শুধু হাড় চিবানো শেয়াল। তোর বস ব্ল্যাক ফোর্সকে বলিস তার জমদূত দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তোদের ল্যাব পোড়ানোর আনন্দটা আজ আমি তোদের যন্ত্রণায় বদলে দেব। শোন, পালানোর চেষ্টা করিস না, কারণ বাইরে আমার বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে। আরিয়ানের কথা শেষ হতেই শুরু হলো এক বীভৎস যুদ্ধ। আরিয়ান রাইফেলটা পাশে রেখে খালি হাতে আগাতে লাগলো। টাইগার তার বিশাল চিল্লা মাল্লা দিয়ে আরিয়ানের দিকে ঝাঁপিয়ে পড়ল। আরিয়ান বিদ্যুৎ গতিতে সরে গিয়ে টাইগারের মুখে এক ভয়াবহ ঘুষি মারল। টাইগারের দাঁত ভেঙে রক্ত ছুটল। ওদিকে ইমন আর আকাশ গুদামের জানালা দিয়ে ভেতরে ঢুকে বাকি গুন্ডাদের উপর চড়াও হলো। ইমন একটা লোহার রড দিয়ে 3জনকে একসাথে ধরাশায়ী করলো, আর আকাশ একের পর এক স্মোক গ্রেনেড ছুঁড়ে পুরো জায়গাটা নরক বানিয়ে ফেলল। আরিয়ান টাইগারের কলার ধরে তাকে শূন্যে তুলে আছাড় মারল। টাইগারের মেরুদণ্ড ভেঙে যাওয়ার শব্দ পুরো গুদামে প্রতিধ্বনিত হলো। কি হলো রে? এই তোদের জোর? ল্যাব পুড়িয়ে তোরা ভেবেছিলি মাফিয়া কিং ঘুমিয়ে আছে? এখন দেখ, আমি যখন জাগি তখন শহরে লাশ ভরে যায়। আর ব্ল্যাক ফোর্স এখন কোথায় আছে? টাইগার যন্ত্রণায় কাতরাচ্ছে। তার মুখ দিয়ে গোঙানি বের হচ্ছে। সে ভয়ে আরিয়ানের পায়ের কাছে লুটিয়ে পড়ল। আরিয়ান তার পিস্তলটা বের করে টাইগারের কপালে ঠেকালো। ঠিক সেই সময় গুদামের চারপাশ দিয়ে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। অফিসার অহনা চৌধুরী বিশাল বাহিনী নিয়ে পৌঁছে গেছেন। আরিয়ান শান্তভাবে তার রাইফেলটা লুকিয়ে ফেলল এবং 1 সেকেন্ডের মধ্যে নিজেকে আবার সেই সাধারণ আরিয়ান বানিয়ে ফেলল।
সে ইমন আর আকাশকে ইশারা করলো সরে যেতে। অহনা চৌধুরী যখন ভেতরে ঢুকলেন তিনি দেখলেন মেঝেতে 20 জন লোক যন্ত্রণায় ছটফট করছে, আর আরিয়ান এক কোণে হাঁপাচ্ছে। আরিয়ান, তুমি এখানে কি করছো? আর এই লোকগুলোর এই অবস্থা কে করলো? তুমি কি একাই এদের এই হাল করেছো? না ম্যাম, আমি তো শুধু খবর পেয়ে এখানে এসেছিলাম আমার রিসোর্স ফাইল খুঁজতে, কিন্তু এসে দেখি এখানে কারা যেন মারামারি করছে। আমি কোনো মতে এক কোণায় লুকিয়েছিলাম। ইমন আর আকাশ আমাকে বাঁচাতে এসেছিল। ম্যাম, দেখুন এরা কত ভয়ঙ্কর, এরা আমাকে প্রায় মেরেই ফেলতো। অহনা চৌধুরী আরিয়ানের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। তার মনে অনেক প্রশ্ন, কিন্তু কোনো প্রমাণ নেই। তিনি দেখলেন আরিয়ানের হাত রক্তে মাখা, কিন্তু আরিয়ান সেটাকে খুব সহজে অন্যের রক্ত বলে চালিয়ে দিল। অহনা কনস্টেবলদের বললেন সবাইকে অ্যারেস্ট করতে। তিনি আরিয়ানের খুব কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, আরিয়ান, নাটকটা খুব ভালো হচ্ছে, কিন্তু মনে রেখো আমি তোমার চোখের ভাষা পড়তে পারি। এই 20 জন পেশাদার খুনিকে একা কেউ এভাবে মারতে পারে না, যদি না সে নিজেই একজন বড় মাপের শিকারী হয়। তোমার মুখোশ আমি একদিন খুলবই। আমি তো শুধু এক এতিম ছাত্র ম্যাম। মুখোশ তো তাদের থাকে যাদের পরিচয় আছে। আমার তো কিছুই নেই। তবে আপনার ইনভেস্টিগেশনে যদি কোনো সাহায্য লাগে আমি সবসময় আছি। অহনা চৌধুরী গটগট করে বেরিয়ে গেলেন। আরিয়ান দেখলো পুলিশ জিপে করে টাইগারদের নিয়ে যাচ্ছে। সে পকেট থেকে তার ফোন বের করলো। সেখানে ব্ল্যাকফোর্ডের একটা লাইভ লোকেশন দেখা যাচ্ছে। আরিয়ান তার বন্ধুদের দিকে তাকিয়ে মাথা নাড়ল। ইমন আর আকাশ বুঝতে পারলো খেলা এখন কেবল শুরু হয়েছে। আজ রাতে টাইগার গেছে, কাল রাতে স্বয়ং ব্ল্যাকফোর্ডের পালা। আরিয়ান ল্যাব হারিয়েছে ঠিকই, কিন্তু সে আজ থেকে পুরো শহরের অন্ধকার জগতের রাজত্ব ফিরে পেয়েছে। সে আর নিজেকে লুকিয়ে রাখবে না। এবার সরাসরি ফেস টু ফেস লড়াই হবে। শহরের উপকণ্ঠে সেই বিশাল গুদাম ঘরটি এখন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারিদিকে রক্তের গন্ধ আর ভাঙাচোরা যন্ত্রপাতির স্তূপ। আরিয়ান তার শত্রুদের উপর এতটাই হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়েছিল যে সেখানে থাকা প্রতিটি দেয়াল এখন রক্তের ছোপে লাল হয়ে গেছে। আরিয়ান তার শেষ শত্রুকে মাটির সাথে পিষে দিচ্ছিল। তার দুহাতে রক্ত লেগে আছে, এমনকি তার সাদা শার্টটা এখন গাঢ় লাল রং ধারণ করেছে। তার চোখে কোনো মায়া নেই। সেখানে জ্বলছে এক পিশাচের মতো তেজ। ঠিক সেই মুহূর্তে গুদামের মেইন গেটে পুলিশের বুটের আওয়াজ পাওয়া গেল। এক ঝাঁক পুলিশ অফিসার নিয়ে ভেতরে ঢুকলেন ইনভেস্টিগেশন অফিসার অহনা চৌধুরী। কিন্তু ভেতরে ঢুকেই তিনি যা দেখলেন তাতে তার শিরদাঁড়া দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি যে সহজ সরল আর শান্ত এতিম ছেলেটাকে এতদিন দেখেছিলেন, তার সামনে দাঁড়িয়ে থাকা এই মূর্তিটি সে আরিয়ান নয়। আরিয়ান এখন এক রক্তচোষা দানবের মতো দাঁড়িয়ে আছে, যার পায়ের নিচে পড়ে আছে শহরের নামকরা সব অপরাধীদের লাশ। অহনা মনে মনে প্রচন্ড ভয় পেলেও মুখে সেটা প্রকাশ পেতে দিলেন না। তিনি নিজের রিভলভারটা শক্ত করে ধরে সাহসের সাথে আরিয়ানের দিকে কয়েক পা এগিয়ে গেলেন এবং চিৎকার করে বললেন, হাত ওপরে তোলো আরিয়ান, আর এক চুলও নড়বে না। আমি জানতাম তুমি সাধারণ কেউ নয়, কিন্তু তুমি যে এতটা নিষ্ঠুর হতে পারো তা আমার কল্পনার বাইরে ছিল। তুমি আইনের চোখে এখন একজন খুনি। নিজেকে স্যালেন্ডার করো, নইলে আমি গুলি করতে বাধ্য হব। তোমার এই পিশাচ রূপ দেখে সারা শহর আজ চমকে যাবে। আরিয়ান অহনার কথা শুনে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। তার মুখ ভর্তি রক্ত, কিন্তু সে রক্তাক্ত মুখে ফুটে উঠল এক রহস্যময় আর শীতল হাসি। সে একদমই বিচলিত হলো না, বরং খুব শান্তভাবে অহনার চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, ম্যাডাম, আপনি আমাকে ধরতে এসেছেন? এই আরিয়ানকে ধরা এত সহজ নয়। আপনি যে আইন আর হাতকড়ার ভয় দেখাচ্ছেন সেগুলো আমার পায়ের নিচে পড়ে থাকা এই লাশগুলোর জন্য ছিল। আমি তো কেবল জঙ্গল পরিষ্কার করেছি। আপনি আমাকে পিশাচ বলছেন, অথচ এই মানুষগুলো যখন আমার স্বপ্ন পুড়িয়ে দিচ্ছিল তখন আপনার আইন কোথায় ছিল? ম্যাডাম, আপনার হাতের ওই খেলনা পিস্তল নামিয়ে রাখুন, কারণ আপনি আমাকে ধরার ক্ষমতা রাখেন না। তুমি কি ভেবেছো এভাবে পালিয়ে বাঁচবে? পুরো শহর পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তুমি আজ এখান থেকে বের হতে পারবে না আরিয়ান।
তোমার সব রহস্য আজ ফাঁস হয়ে যাবে। অহনা চৌধুরী এক মুহূর্তের জন্য দিগ্ভ্রান্ত হয়ে পড়লেন। আরিয়ানের গলার স্বরে এমন একটা রাজকীয় ভাব ছিল যা তাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল। তবুও তিনি নিজেকে সামলে নিয়ে বললেন। আরিয়ান আবার সে বিচিত্র হাসি হাসল। ঠিক সেই সময় গুদমের এক কোণে পড়ে থাকা টাইগারের দেহটা নড়ে উঠল। সে তখনও মরেনি, কিন্তু তার অবস্থা খুবই করুণ। টাইগার যন্ত্রণায় ছটফট করতে করতে অহনার দিকে তাকিয়ে শেষবারের মতো চিৎকার করে এক গোপন সত্য বলতে শুরু করলো। অফিসার, আপনি একে একে সাধারণ মাফিয়া ভাববেন না। ও যে গবেষণার কথা বলছিল, ওটা কোনো বিদ্যুৎ তৈরির প্রজেক্ট নয়। ও যেটা গবেষণা করছিল সেটা যদি প্রকাশ পায় তবে এই বিশ্ব ধ্বংস হয়ে যাবে। ও আসলে এক মারণাস্ত্র তৈরি করছিল, এক বিশাল পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ফর্মুলা। ওর ওই বুলেট প্রুফ জ্যাকেট আর ওই চিপের ভেতর এমন এক ধ্বংসলীলা আছে যা দিয়ে পুরো দুনিয়া এক নিমেষে ছাই করে দেওয়া সম্ভব। ও একজন সায়েন্টিস্ট নয়, ও এক উন্মাদ ধ্বংসকারী। টাইগারের এই কথাগুলো শোনার পর অহনা চৌধুরীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার মাথা ঘুরতে শুরু করলো। তিনি ভাবতেও পারেননি যে এক এতিম ছেলের আড়ালে এত বড় এক ধ্বংসাত্মক পরিকল্পনা লুকিয়ে থাকতে পারে। তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে আরিয়ানের দিকে তাকালেন, কিন্তু আরিয়ান তখনও একদম শান্ত। সে জানতো টাইগার এই গোপন কথাটি বলে দেবে। অহনা যখন গভীর চিন্তায় মগ্ন, ঠিক তখনই দূর থেকে একটি গুলির শব্দ হলো। আরিয়ান খুব দ্রুত তার লুকানো পিস্তল থেকে টাইগারের কপাল লক্ষ্য করে গুলি চালিয়ে দিল। সাথে সাথে টাইগার নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। টাইগারের শেষ কথাগুলো ধামাচাপা দেওয়ার জন্যই আরিয়ান এই কাজ করল। অহনা চিৎকার করে উঠলেন। আরিয়ান, তুমি এটা কি করলে? তুমি ওকে সবার সামনে মেরে ফেললে। তুমি তো জ্যান্ত প্রমাণ নষ্ট করলে। আরিয়ান তার পিস্তলটা আবার জ্যাকেটের ভিতর লুকিয়ে ফেলল। সে অহনার খুব কাছে গিয়ে দাঁড়ালো। অহনা ভয়ে এক পা পিছিয়ে গেলেন। আরিয়ান একদম নিচু স্বরে অহনার কানে কানে বলল। কিছু সত্যি গোপন থাকা ভালো ম্যাডাম। পৃথিবী ধ্বংস হবে কি হবে না সেটা সময় বলে দেবে, কিন্তু আজকের মতো আমার বিদায় নেওয়ার সময় হয়েছে। আপনাকে একটা ধোঁকা দেওয়ার জন্য দুঃখিত, তবে আমার কাজ এখনো শেষ হয়নি। কথাটি শেষ হবার সাথে সাথে আরিয়ান পকেট থেকে একটা ছোট স্মোক গ্র্যানেড মেঝেতে আছাড় মারল। মুহূর্তের মধ্যে পুরো গুদাম ঘর ঘন কালো ধোঁয়ায় ভরে গেল। পুলিশ অফিসাররা কাঁচতে শুরু করলো, আর অন্ধের মতো এদিক ওদিক হাতড়াতে লাগলো। অহনা চৌধুরী ধোঁয়ার ভিতর আরিয়ানকে ধরার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। ধোঁয়া যখন একটু পরিষ্কার হলো, দেখা গেল আরিয়ান সেখান থেকে জাদুকরীভাবে উধাও হয়ে গেছে। শুধু মেঝেতে পড়ে আছে তার সেই রক্তাক্ত শার্টটা আর এক টুকরো কাগজ, যেখানে লেখা শিখার এখনো শেষ হয়নি। অহনা চৌধুরী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তার কানে তখনও টাইগারের সেই ভয়ঙ্কর কথাগুলো বাজছে। একটা ক্ষেপণাস্ত্রেই পুরো দুনিয়া ধ্বংস। অহনা বুঝতে পারলেন তিনি এখন আর কোনো সাধারণ খুনের মামলা লড়ছেন না। তিনি লড়ছেন এমন এক মানুষের সাথে যে পুরো পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সেই বীভৎস রাতের পর পুরো শহর যেন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। অফিসার অহনা চৌধুরীর কানে এখনো টাইগারের সেই শেষ কথাগুলো তপ্ত সিসার মতো বাজছে। আরিয়ান কোনো সাধারণ এনার্জি প্রজেক্ট নয়, বরং এক মারণাস্ত্র তৈরি করছে যা দিয়ে পুরো বিশ্ব ধ্বংস করা সম্ভব। অহনা সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেননি। তার মনে কেবল একটাই জেদ কাজ করছে, যে করেই হোক এই রক্ত চোষা পিশাচ আরিয়ানকে খাঁচায় বন্দি করতে হবে। সকাল হতেই অহনা এক বিশাল পুলিশ বাহিনী নিয়ে ভার্সিটি ক্যাম্পাসে হানা দিলেন। তার লক্ষ্য এখন একটাই, প্রিন্সিপাল শাহরিয়ার সাহেবের সাথে কথা বলে আরিয়ানের গবেষণার গোপন নথিগুলো উদ্ধার করা। অহনা হন্তদন্ত হয়ে প্রিন্সিপালের অফিসের দরজায় গিয়ে দাঁড়ালেন এবং বেশ জোর দিয়েই ভেতরে ঢুকলেন। কিন্তু ভেতরে ঢুকেই তিনি থমকে গেলেন। প্রিন্সিপাল সাহেবের চেয়ারটা খালি পড়ে আছে, সেখানে ধুলোর আস্তরণ জমতে শুরু করেছে। অহনা বেশ বিরক্ত হয়ে পিয়নকে ডেকে পাঠালেন এবং কড়া গলায় জানতে চাইলেন, প্রিন্সিপাল সাহেব কোথায়? ওনাকে তো চেম্বারে দেখছি না। ওনাকে এখনই আমার দরকার। ওনার সাথে আমার অত্যন্ত জরুরি কিছু কথা আছে। জলদি ওনাকে খবর দাও। পিয়নটা ভয়ে কাঁপতে কাঁপতে জানালো যে প্রিন্সিপাল সাহেবকে গত 3 দিন ধরে ভার্সিটিতে দেখা যাচ্ছে না, এমনকি ওনার মোবাইল ফোনটাও বন্ধ। এই কথা শোনা মাত্রই অহনার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি মনে মনে ভাবলেন, তবে কি আরিয়ান নিজের পথ পরিষ্কার করার জন্য প্রিন্সিপাল সাহেবেরও কোনো বড় ক্ষতি করে দিয়েছে?
প্রিন্সিপাল সাহেবই তো আরিয়ানকে ল্যাবে কাজ করার অনুমতি দিয়েছিলেন। হয়তো তিনি আরিয়ানের আসল রূপ চিনে ফেলেছিলেন বলেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অহনা আর এক মুহূর্তও দেরি না করে পুরো ভার্সিটি এলাকায় তল্লাশি শুরু করার নির্দেশ দিলেন। তিনি আরিয়ান, তার দুই বন্ধু ইমন এবং আকাশ সবার নামে হুলিয়া জারি করলেন। অহনা তার সবচাইতে দক্ষ অফিসারদের নিয়ে একটা স্পেশাল টিম গঠন করলেন এবং তাদের উদ্দেশ্য করে বললেন, আমাদের হাতে সময় খুব কম। আরিয়ানের নামে ওই ছেলেটা কোনো সাধারণ অপরাধী নয়, সে একটা চলন্ত টাইম বোমা। প্রিন্সিপাল সাহেব নিখোঁজ হওয়ার পেছনে নিশ্চিতভাবে ওর হাত আছে। তোমরা আকাশ পাতাল এক করে হলেও আরিয়ান আর ওর বন্ধুদের খুঁজে বের করো। ওদের হোস্টেল, ল্যাব, এমনকি শহরের প্রতিটি গোপন আস্তানায় হানা দাও। মনে রাখবে, ও যদি ওই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কাজ শেষ করে ফেলে তবে আমাদের কারোর অস্তিত্বই থাকবে না। অহনা নিজে ইনভেস্টিগেশনের হাল ধরলেন। তিনি প্রথমে আরিয়ানের হোস্টেলের রুমে গেলেন। সেখানে গিয়ে দেখলেন রুমটা একদম পরিপাটি, যেন কেউ কোনোদিন সেখানে থাকতোই না। কোনো ক্লু নেই, কোনো কাগজ নেই। অহনা সেখান থেকে ল্যাবে গেলেন। ল্যাবের পোড়া ধ্বংসাবশেষের ভেতর তিনি বারবার খোঁজার চেষ্টা করলেন কোনো লুকানো হার্ড ড্রাইভ বা চিপ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, অহনা যেখান থেকেই তদন্ত শুরু করছেন ঘুরে ফিরে ঠিক সেই শুরুর জায়গাতেই এসে আটকে যাচ্ছেন। তিনি আরিয়ানের বন্ধুদের কল রেকর্ড চেক করলেন, কিন্তু সেখানেও রহস্যময় সব কোড ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কিছুই পেলেন না। অহনা শহরের সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করতে বসলেন। তিনি দেখলেন আরিয়ানকে শেষবার একটা কালো গাড়িতে উঠতে দেখা গেছে, কিন্তু সেই গাড়ির নাম্বার প্লেটটা প্রতিটা ক্যামেরায় ঝাপসা হয়ে আসছে। এটা দেখে অহনা বুঝতে পারলেন ডিজিটাল প্রযুক্তিতেও আরিয়ান ডিজিটাল প্রযুক্তিতেও কতটা এগিয়ে। সেই ইনভেস্টিগেশনের প্রতিটি ধাপে এমন সব গোলক ধাঁধা তৈরি করে রেখেছে যে পুলিশ বারবার বিভ্রান্ত হচ্ছে। অহনা চৌধুরী এবার আরিয়ানের বন্ধুদের পরিচিত জায়গায় হানা দিতে শুরু করলেন। তিনি মনে করলেন বন্ধুদের ধরলে হয়তো আরিয়ানের খোঁজ পাওয়া যাবে, কিন্তু সেখানে গিয়েও তিনি বড় ধক্কা খেলেন। ইমন আর আকাশের ফোন ট্র্যাক করে যখন পুলিশ একটা পুরনো বাড়িতে পৌঁছালো, তখন দেখা গেল ফোনগুলো একটা টেবিলের উপর রাখা আছে, আর তার পাশে একটা অডিও রেকর্ডার বাজছে। অহনা রেকর্ডারটা অন করতেই আরিয়ানের সেই শীতল আর তাচ্ছিল্য ভরা কণ্ঠস্বর শুনতে পেলেন। অফিসার অহনা, আপনি তো দেখেছি বেশ ভালোই দৌড়ঝাঁপ করছেন, কিন্তু আফসোস আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন সে রাস্তা অনেক আগেই আমি বন্ধ করে দিয়েছি। প্রিন্সিপাল সাহেবের কথা ভাবছেন? উনি তো আমার মেহমান হয়ে খুব শান্তিতে আছেন। আর আমার বন্ধুদের কথা চিন্তা করবেন না, ওরা আমার সাম্রাজ্যের পাহারাদার। আপনি যেখান থেকে তদন্ত শুরু করেছেন সেখানে কোনো উত্তর নেই। আপনি গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছেন ম্যাডাম। সময় নষ্ট না করে বরং নিজের হার স্বীকার করে নিন, কারণ আমি যখন ফিরব তখন পৃথিবী এক নতুন আরিয়ানের মুখোমুখি হবে। অডিওটা শেষ হওয়ার সাথে সাথে রেকর্ডারটা ছোট একটা বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল। অহনার আগে আর অপমানে ফেটে পড়লেন। তিনি বুঝতে পারলেন আরিয়ান তাকে নিয়ে রীতিমতো খেলছে। সে এমনভাবে প্রমাণগুলো সাজিয়ে রাখছে যাতে অহনা বারবার একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খান। যেখান থেকে তদন্ত শুরু হচ্ছে সেখানেই ফলাফল শূন্য হয়ে আটকে যাচ্ছে। অহনা পাগলের মতো মানচিত্রের উপর দাগ টানতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন না প্রিন্সিপাল সাহেব কোথায় থাকতে পারেন বা আরিয়ানের সেই গোপন গবেষণাগারটি ঠিক কোথায়। শহর জুড়ে হাজার হাজার পুলিশ তল্লাশি চালাচ্ছে, নাকা চেকিং হচ্ছে, কিন্তু আরিয়ানের কোনো চিহ্ন নেই। অহনার মনে হতে লাগলো আরিয়ান হয়তো এই শহরের মাটির নিচে কোথাও লুকিয়ে তার সেই মারণাস্ত্রের শেষ কাজটুকু করছে। অহনা চৌধুরী তার অফিসের জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তিনি নিজেকে খুব অসহায় বোধ করতে লাগলেন। তিনি ভাবলেন এই ছেলেটা কি আসলেও কোনো মানুষ নাকি কোনো অশরীরী শক্তি। তার বুদ্ধি আর তেজ যেন সীমানা ছাড়িয়ে গেছে। অহনা মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই গোলকধাঁধা তিনি ভাঙবেনই। আরিয়ান যত বড় মাফিয়া কিংবা বিজ্ঞানীই হোক না কেন, অহনা তাকে খুঁজে বের করবেনই। কিন্তু তদন্তের প্রতিটি মোড়ে আরিয়ানের বিছানো অদৃশ্য জাল অহনাকে বারবার থমকে দিচ্ছে। ফলাফল সেই একই, শূন্য। শুরু যেখানে শেষও ঠিক সেখানে। অহনা বুঝতে পারলেন আরিয়ানকে ধরতে হলে তাকে আইনের বাইরে গিয়ে অন্য কিছু ভাবতে হবে, কারণ আরিয়ান এখন কেবল একজন পলাতক আসামি নয়, সে এখন সারা বিশ্বের জন্য এক মস্ত বড় আতঙ্ক। শহর জুড়ে পুলিশের কয়েক হাজার সোর্স কাজ করছে। অহনা চৌধুরী গত 48 ঘন্টা এক মুহূর্তের জন্য চেয়ার ছাড়েননি। তার চোখ দুটো লাল হয়ে গেছে উত্তেজনায় আর ক্লান্তিতে। হঠাৎ
গভীর রাতে তার স্পেশাল টিমের একজন অফিসার হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন। একটা সিসিটিভি ফুটেজ আর একটা ফোনের লোকেশন ট্র্যাক করে তারা আরিয়ানের এক বন্ধু আকাশকে ধরতে পেরেছে। আকাশকে যখন ইন্টারোগেশন সেলে আনা হলো, অহনা তার সামনে গিয়ে বসলেন। আকাশের চেহারায় কোনো ভয়ের চিহ্ন নেই, বরং তার ঠোঁটে এক তাচ্ছিলের হাসি ফুটে আছে। অহনা টেবিলের উপর সজোরে একটা থাপ্পড় মেরে রাগী গলায় বলতে শুরু করলেন। হাসছো কেন? তুমি কি জানো তুমি কার কবজায় আছো? তোমার বন্ধু আরিয়ান কোথায়? আর প্রিন্সিপাল সাহেবকে কোথায় লুকিয়ে রেখেছো? জলদি মুখ খুলো আকাশ, নইলে তোমার কপালে অনেক শনি আছে। অহনার প্রচণ্ড ধমক শুনেও আকাশ একদমই ঘাবড়ালো না। সে উল্টো হো হো করে হেসে উঠে বেশ অবজ্ঞা সুরে বলতে শুরু করলো। ম্যাডাম, আপনার এই পুলিশি হুমকিগুলো শুনতে বেশ লাগে, কিন্তু সমস্যা হলো আপনি যার খোঁজ করছেন সে কোনো সাধারণ চোর ডাকাত নয়। আরিয়ানকে ধরা আপনি তো খড়ের গাদায় সুই খুঁজছেন ম্যাডাম। যে সুইটা আপনার হাতে বিঁধবে ঠিকই, কিন্তু আপনি সেটা কোনোদিন খুঁজে পাবেন না। অহনা নিজের দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। তিনি আকাশের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আবার বললেন। আমার ধৈর্যের পরীক্ষা করো না আকাশ। আরিয়ান যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রে কাজ করছে সেটা দেশের জন্য কতটা ভয়ঙ্কর তুমি কি জানো? তুমি কি চাও পুরো পৃথিবীর ধ্বংস হয়ে যাক? কেন ওকে সাহায্য করছো তুমি? আকাশের মুখে তখনও সে একই দাঁত ছিল। সে চেয়ারে হেলান দিয়ে বেশ আয়েশ করে বলতে লাগলো। পৃথিবী ধ্বংস হবে কি হবে না সেটা বড় কথা নয়। বড় কথা হলো আরিয়ান আমাদের সম্মান দিয়েছে, পরিচয় দিয়েছে। আপনার মতো অফিসাররা তো সারা জীবন আমাদের মতো ছেলেদের অবহেলাই করে এসেছেন। আরিয়ানের এই মরণাস্ত্র যখন তৈরি হবে তখন আপনার এই সাজানো শহরটা ওর পায়ের নিচে থাকবে। আমি কেন আপনাকে বলবো ও কোথায়? আমি তো বরং আপনার এই অসহায় অবস্থা দেখে মজা পাচ্ছি। আকাশের এই তুচ্ছ তাচ্ছিল্য ভরা কথা শুনে অহনার মাথা একদম গরম হয়ে গেল। তিনি নিজের মেজাজ আর নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। তিনি সাথে সাথে কনস্টেবলকে ইশারা করলেন। মুহূর্তের মধ্যে দুজন শক্তিশালী পুলিশ সদস্য আকাশকে চেয়ার থেকে টেনে তুলে দেয়ালের সাথে সজোরে চেপে ধরল। অহনা নিজের হাতের হাতা গুটিয়ে নিলেন এবং খুনের নেশায় মত্ত হয়ে বললেন। তুমি মনে করেছো তুমি হিরো সাজবে? আমি জানি আরিয়ান তোমাকে বন্ধুর চেয়েও বেশি কিছু মনে করে। আমি যদি তোমার শরীর থেকে এক এক করে চামড়া আলাদা করি আর সেই ভিডিও আরিয়ানের কাছে পাঠাই, তবে ওই পিশাচটা গর্ত থেকে বের হয়ে আসতে বাধ্য হবে। আমি আজ তোমাকে দিয়েই ওকে টোপ বানাবো। আকাশ ব্যথায় কিছুটা কুঁকড়ে গেলেও তার ভেতরের তেজ কমল না। সে যন্ত্রণার মাঝেও হাসতে হাসতে চিৎকার করে বলতে শুরু করলো। মারুন ম্যাডাম, আরও জোরে মারুন। আপনার মার খেয়ে যদি আমি মরেও যাই তাও আরিয়ানের লোকেশন আপনি পাবেন না। ও তো শুধু আমার বন্ধু নয়, ও আমাদের ভগবান। ওর জন্য জীবন দেওয়াটা আমাদের কাছে উৎসবের মতো। আপনি বরং আপনার এই লাঠি আর চাবুকগুলো তুলে রাখুন, এগুলো আরিয়ানের জন্য কাজ করবে না। অহনা এবার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি নিজে আকাশের চুলের মুঠি ধরে তার মাথাটা টেবিলের সাথে সজোরে আঘাত করলেন। আকাশের কপাল ফেটে গল গল করে রক্ত ঝরতে শুরু করলো। অহনা পাশ থেকে একটা ভারী চাবুক তুলে নিলেন এবং নির্দয়ভাবে আকাশের পিঠে আঘাত করতে শুরু করলেন। প্রতিটি আঘাতে আকাশ যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু তার মুখ থেকে একটাও তথ্য বের হচ্ছিল না। সে যন্ত্রণার মাঝে গোঙানি দিয়ে বলতে লাগলো। মারুন, আরও মারুন। আরিয়ান আসছে। ও যখন আসবে তখন আপনার এই থানা শ্মশান হয়ে যাবে। ও নিজের বন্ধুকে এভাবে ফেলে রাখবে না। আপনি নিজেই ওকে ডেকে আনছেন ম্যাডাম। আপনি নিজেই নিজের মৃত্যু ডাকছেন। অহনা আঘাত করতে করতে একদম হাঁপিয়ে গেলেন, কিন্তু তার জেদ কমল না। তিনি আকাশের রক্তাক্ত মুখের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন। আমি তো সেটাই চাই, ও আসুক, ও আমার সামনে আসুক। আমি দেখতে চাই ওর তেজ কতটুকু। তুই যত বেশি চিৎকার করবি আরিয়ানের কান পর্যন্ত সেই আওয়াজ তত দ্রুত পৌঁছাবে। আমি জানি ও তোকে বাঁচাতে আসবেই, আর যখন ও আসবে তখন আমার সাজানো ফাঁদে ও পা দেবেই দেবে। অহনা এবার আকাশকে আত্মরা করে স্যাল্টারের ঠান্ডা মেঝেতে ফেলে দিলেন। আকাশের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। অহনা তার অ্যাসিস্ট্যান্টকে আদেশ দিলেন এই পুরো বিভৎস দৃশ্যটা ভিডিও করতে এবং একটা গোপন লিঙ্কের মাধ্যমে আরিয়ানের সার্ভারে পাঠিয়ে দিতে। অহনা জানতেন
আরিয়ান যতই নিষ্ঠুর হোক না কেন, নিজের বিশ্বস্ত বন্ধুর উপর এই অত্যাচার সে সইতে পারবে না। অহনা আকাশের কানের কাছে গিয়ে খুব নিচু স্বরে আবার বললেন, শোনো আকাশ, তোমার ওই ভগবান এখন কোথায় লুকিয়ে আছে আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত এই ভিডিওটা দেখার পর ও আর শান্ত থাকতে পারবে না। ও পাগল হয়ে যাবে প্রতিশোধ নিতে। আর আমি ঠিক সেই মুহূর্তটাই অপেক্ষায় আছি। ও যখন আক্রমণ করতে আসবে তখনই আমি ওকে চিরতরে শেষ করে দেব। আকাশ অস্পষ্ট স্বরে কোনো মতে শুধু এইটুকুই বলল। আপনি আপনি বড় ভুল করছেন ম্যাডাম। আরিয়ান পাগল হবে না, ও আপনাকে ধ্বংস করবে। ও কোনো পরিকল্পনা ছাড়া পা বাড়ায় না। আপনি গর্ত থেকে বাঘ বের করছেন না, আপনি প্রলয় ডেকে আনছেন। অহনা চৌধুরী জেলখানা থেকে বের হয়ে নিজের চেম্বারে গিয়ে ধপাস করে বসলেন। তার সাদা শার্টে তখনও আকাশের রক্তের ছোপ লেগে আছে। তিনি খুব অস্থিরভাবে ফোনের দিকে তাকিয়ে আছেন। তিনি জানেন আরিয়ান প্রযুক্তিতে অনেক দক্ষ। সে কয়েক মিনিটের মধ্যে এই ভিডিওটা পেয়ে যাবে। অহনা পুরো থানাকে যুদ্ধক্ষেত্রের মতো সাজালেন। চারিদিকে স্নাইপার বসানো হলো। ভারী অস্ত্র শস্ত্র নিয়ে পুলিশ সদস্যরা পজিশন নিল। অহনা মনে মনে ভাবলেন, আরিয়ান, আজ রাতে আমাদের এই লুকোচুরি শেষ হবে। হয় তুমি আমার হাতে ধরা দেবে, নয়তো এই শহর আজ তোমায় রক্ত দেখবে। আমি জানি আমি আইনের সীমা লঙ্ঘন করছি, কিন্তু তোমার মতো দানবকে ধরতে গেলে এছাড়া আর কোনো উপায় ছিল না। ইন্টারোগেশন সেলের সেই বীভৎস ভিডিওটা আরিয়ানের বিশেষ সার্ভারে পৌঁছাতে মাত্র কয়েক সেকেন্ড সময় লেগেছে। নিজের প্রিয় বন্ধুর উপর অহনা চৌধুরীর এই অত্যাচার আরিয়ান এক মুহূর্তের জন্যও মেনে নিতে পারল না। ঠিক রাত 2টা, পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ থানার চারপাশের রাস্তাগুলো কয়েকশো কালো রঙের গাড়ি দিয়ে বন্ধ করে দেওয়া হলো। প্রত্যেকটা গাড়ির কাজ কালো এবং ভেতর থেকে সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে অবিরাম গুলি চলতে শুরু করলো। থানার দেওয়ালগুলো ঝাঁঝরা হয়ে যাচ্ছে। চারিদিকে শুধু কাঁচ ভাঙার শব্দ আর পুলিশের চিৎকার। কোনো অ্যাকশন মুভির হিরোর মতো আরিয়ান পুরো থানাকে নিজের দখলে নিয়ে নিল। শত শত কালো গাড়ি যখন থানাকে ঘিরে গোল হয়ে ঘুরছে আর গুলি চালাচ্ছে, তখন ভিতরের পুলিশরা আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নিল। অফিসার অহনা চৌধুরী থানার মেন গেটের দিকে তাকিয়ে একদম পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ সব গুলির শব্দ থেমে গেল। শুধু শোনা যাচ্ছে একটা দামি গাড়ির ইঞ্জিনের আওয়াজ। থানার সামনের প্রধান গেটটা ভেঙে চুরমার করে দিয়ে একটি বিশাল কালো গাড়ি ঠিক অহনার সামনে এসে থামল। গাড়ির দরজাটা ধীরে ধীরে খুলে গেল। অহনা অবাক হয়ে দেখলেন গাড়ি থেকে নেমে আসছে আরিয়ান এবং তার সাথে নিখোঁজ প্রিন্সিপাল শাহরিয়ার সাহেব। আরিয়ান এক হাতে রিভলভার নিয়ে অহনার চোখের দিকে সরাসরি তাকিয়ে বরফ শীতল গলায় বলতে শুরু করলো, ম্যাডাম অহনা, আপনি আমাকে গর্ত থেকে বের করার জন্য অনেক কষ্ট করেছেন, তাই না? এই দেখুন, আমি নিজেই এসেছি। আপনার সাজানো ফাঁদ, আপনার এই থানা, আর আপনার এই দণ্ড, সব আজ আমার কয়েকশো গাড়ির চাকার নিচে পিষ্ট। আপনি ভেবেছিলেন আমি ভয়ে লুকিয়ে থাকব, কিন্তু আপনি ভুলে গেছেন মাফিয়া কিং যখন ময়দানে নামে তখন বাঘও নিজের গর্তে লুকিয়ে যায়। অহনা চৌধুরী ভয়ে তোতলামি করে আরিয়ানের দিকে তাকিয়ে কোনো মতে তার প্রশ্নটা করলেন, আরিয়ান, এটা তুমি কি করছো? তুমি পুরো থানাকে আক্রমণ করেছো। তুমি কি জানো এর ফল কি হতে পারে? আর প্রিন্সিপাল স্যার, উনি আপনার সাথে কেন? অহনা তার কথা শেষ হতে না হতেই প্রিন্সিপাল শাহরিয়ার সাহেব রাগে ফেটে পড়লেন। তিনি অহনার সামনে এগিয়ে এসে বেশ গম্ভীর গলায় নিজের ক্ষোভ প্রকাশ করতে শুরু করলেন। ফলের ভয় আপনি দেখাবেন না অফিসার অহনা। আপনি আইনের লোক হয়ে আজ যা করেছেন তা কোন অপরাধীর চেয়ে কম নয়। আপনি একজন মেধাবী ছাত্রকে ইন্টারোগেশনের নামে প্রায় মেরেই ফেলেছেন। আরিয়ান আমাকে কোনো ক্ষতি করেনি, বরং ও আমাকে আপনার এই নোংরা রাজনীতি আর জাও চৌধুরীর হাত থেকে বাঁচিয়ে রেখেছিল। আপনি যে গবেষণার কথা বলছেন সেটা ধ্বংসের জন্য নয়, বরং এই দেশটাকে বাঁচানোর জন্য। আপনি আরিয়ানের মেধাটাকে চিনতে বড় ভুল করেছেন ম্যাডাম। ঠিক, আপনার মতন অফিসারের জন্য আজ আমার লজ্জা হচ্ছে। প্রিন্সিপাল স্যার, আপনি ভেতরে যাবেন না। এই নোংরা বাতাসের স্বাদ শুধু এই অফিসারকেই নিতে দিন। ম্যাডাম অহনা, আপনি কি এখনও ভাবছেন আমি সেই অসহায় আর গরিব ছেলেটা? আমি চাইলে এই মুহূর্তে আপনার এই পুরো থানা উড়িয়ে দিতে পারি,
কিন্তু আমি আপনাকে একটা শিক্ষা দিতে চাই। আপনি আকাশের গায়ে হাত ছোঁয়ানোর সাহস কোথা থেকে পেলেন? আরিয়ান আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে সোজা জেলের সেলের দিকে হাঁটতে শুরু করলো। তার সামনে যে পুলিশে আসছিল তারা ভয়ে বন্দুক নামিয়ে পথ ছেড়ে দিচ্ছিল। আরিয়ান সেলের দরজা এক লাথিতে ভেঙে ভেতরে ঢুকলো এবং দেখলো আকাশ রক্তে মাখামাখি হয়ে মেঝেতে পড়ে আছে। আরিয়ানের চোয়াল রাগে শক্ত হয়ে গেল। সে আকাশকে খুব সাবধানে পাজা কোলা করে তুলে নিল। আকাশের রক্তে আরিয়ানের সাদা শার্টে লেগে গেল। আকাশ কোনো মতে চোখ মেলে অস্পষ্ট সুরে শুধু এটুকুই বলল, আমি জানতাম তুই আসবি। ওনার ফাঁদ কাজ করেনি রে দোস্ত। চুপ কর আকাশ, আর একটা কথাও বলবি না। তোকে যে হাত ছুঁয়েছে সেই হাত আজ থেকে এই দুনিয়ায় থাকবে না। ম্যাডাম অহনা, আপনি আজ আমার একটা রূপ দেখেছেন, কিন্তু আসল ধ্বংস আপনি কাল সকালে দেখবেন। আমার এই বন্ধুকে যে কষ্ট আপনি দিয়েছেন তার প্রতিটা পশমে পশমে হিসাব আমি আপনার থেকে বুঝে নেব। প্রিন্সিপাল স্যার, চলুন এখান থেকে। আমার জায়গায় আপনাদের জন্য রাজকীয় অতিথিয়ায়ন অপেক্ষা করছে। আরিয়ানের কথায় অহনা চৌধুরী নিজেকে সামলে নিয়ে চিৎকার করে বলতে লাগলেন, তুমি কি ভেবেছো তুমি এভাবে চলে যাবে আরিয়ান? আমি তোমাকে কোনো দিন ছাড়বো না। ছাড়বেন না? আপনি তো এখনও নড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন ম্যাডাম। আপনার এই কয়েকশো পুলিশের দিকে তাকিয়ে দেখুন, তারা ভয়ে থরথর করে কাঁপছে। আমার লোকেরা শুধু একটা ইশারার অপেক্ষায় আছে। আপনার যদি বেঁচে থাকার শখ থাকে তবে চুপচাপ নিজের করা অপরাধের হিসাব করুন। আজকের রাতটা আপনার জীবনের শেষ শান্ত রাত হতে পারে, কারণ কাল থেকে এই শহর আমার নিয়মে চলবে। আরিয়ান আকাশকে নিয়ে বীরের মতো থানার বাইরে বেরিয়ে এলো। অহনা চৌধুরী তখনও মূর্তির মতো দাঁড়িয়ে দেখছিলেন। তিনি দেখলেন কত শত কালো গাড়ি আরিয়ানের ইশারায় আবার গর্জন করে চলতে শুরু করেছে। আরিয়ান তার গাড়িতে উঠে বসলো এবং যাওয়ার আগে অহনার দিকে এক নজরে তাকিয়ে অবজ্ঞা প্রকাশ করলো। অহনা চৌধুরী তখনও কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন। তার চোখের সামনে দিয়ে আরিয়ান তার মাফিয়া সাম্রাজ্যের দিকে আকাশ আর প্রিন্সিপাল সাহেবকে নিয়ে চলে গেলেন। থানার পুলিশরা তখনও আতঙ্কে কাঁপছে, যেন তারা কোনো প্রলয় দেখে এসেছে। আরিয়ান যখন রক্তাক্ত আকাশকে পাজাকোলা করে ধরে গাড়ির দিকে এগোচ্ছিল তখন চারিদিকে এক থমথমে নীরবতা বিরাজ করছিল। অহনা চৌধুরী অপমানে আর রাগে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। তিনি মানতে পারছিলেন না যে একজন আইনের অফিসার হয়েও তাকে এভাবে নতজানু হতে হলো। জেদ আর প্রতিহিংসা তার বিবেককে অন্ধ করে দিল। তিনি হঠাৎ দৌড়ে আরিয়ানের পিছন দিকে গিয়ে নিজের প্যান্টের বেল্টে গোছা ব্যাকআপ রিভলভারটা বের করলেন। কোনো সতর্কতা ছাড়াই তিনি সরাসরি আরিয়ানের পিঠ লক্ষ্য করে ট্রিগার চেপে দিলেন। বিকট শব্দে গুলিটা আরিয়ানের কাঁধের নিচে বিঁধে গেল। যন্ত্রণায় আরিয়ান একটু টলে উঠল, কিন্তু আকাশকে হাত থেকে ছাড়ল না। এই দৃশ্য দেখে পুরো থানার পুলিশ আর আরিয়ানের গানম্যানরা স্তব্ধ হয়ে গেল। প্রিন্সিপাল শাহরিয়ার সাহেব চিৎকার করে উঠলেন এবং দ্রুত দৌড়ে এসে অহনার হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নিলেন। তিনি এতটাই রাগান্বিত ছিলেন যে হিতাহিত জ্ঞান হারিয়ে অহনাকে সজোরে একটি চড় মারলেন। অহনা চড় খেয়ে ছিটকে পড়লেন এবং গালে হাত দিয়ে অবাক হয়ে প্রিন্সিপাল সাহেবের দিকে তাকাতে লাগলেন। প্রিন্সিপাল সাহেব কাঁপা কাঁপা গলায় এবং তীব্র ক্ষোভে অহনাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, থামুন অফিসার, অনেক হয়েছে আপনার ক্ষমতার দম্ভ। আপনি যেটা শুনেছেন বা দেখছেন সেটা মোটেও সত্যি না। আপনি আরিয়ানকে অপরাধী ভাবছেন, ওকে পিশাচ বলছেন, অথচ ওর এই ধ্বংসাত্মক হয়ে ওঠার পেছনের গল্পটা যদি আপনি জানতেন তবে নিজের রিভলভারটা নিজের দিকেই তাক করতেন। কেন আরিয়ান এমন হয়েছে জানেন? কারণ সমাজ আর আপনার মতন কিছু দুর্নীতিবাজ অফিসার ওকে এই পথে ঠেলে দিয়েছে। আরিয়ান যন্ত্রণায় চোখ বুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার কাঁধ দিয়ে তাজা রক্ত চুইয়ে পড়ছে। অহনা চৌধুরী স্তব্ধ হয়ে প্রিন্সিপাল সাহেবের কথা শুনছিলেন। তার চোখে তখনও বিস্ময় আর অবিশ্বাস। প্রিন্সিপাল সাহেব দীর্ঘশ্বাস ফেলে এক বিষণ্ণ স্বরে আরিয়ানের অতীত জীবনের পর্দা ফাঁস করতে শুরু করলেন। আরিয়ানের বাবা ছিলেন আমাদের দেশের সবচাইতে গর্বিত, সৎ এবং নিষ্ঠাবান একজন বর্ডার গার্ড। দেশের সীমানা পাহারা দেওয়াই ছিল তার একমাত্র ধর্ম। একদিন কিছু প্রভাবশালী লোক সীমান্ত দিয়ে অবৈধ কিছু বিপুল পরিমাণ বোমা, বারুদ আর পিস্তল পাচার করছিল। আরিয়ানের বাবা একাই একত্রে সে বিশাল চালান আটকে দিয়েছিলেন, আর এটাই ছিল তার জীবনের সবচাইতে বড় অপরাধ। কারণ এই চালানের সাথে ওপর মহলের অনেক বড় বড় রাঘব বোয়াল জড়িত ছিল। তারা তাকে সরাতে না পেরে মাঝরাতে গুম করে ফেলে। আরিয়ান তখন ছোট ছিল,
সে তখন তার বাবার নিখোঁজ হওয়ার বিচার চাইতে গিয়েছিল। তখন এই সমাজ আর প্রশাসনের কিছু কুলাঙ্গার অফিসার উল্টে তার বাবাকে দেশদ্রোহী আর প্রতারক প্রমাণ করল। অহনার চোখের পলক যেন পড়ছে না। তিনি পাথরের মতো দাঁড়িয়ে প্রিন্সিপাল সাহেবের প্রতিটি শব্দ গিলছিলেন। প্রিন্সিপাল সাহেব আরো গভীর আর করুণ গলায় বলতে লাগলেন, ওপর মহলের মন্ত্রী আর দুর্নীতিবাজ অফিসাররা মিলে এমন সব জাল দলিল তৈরি করলো যাতে প্রমাণ হয় আরিয়ানের বাবা নাকি শত্রুপক্ষের কাছ থেকে কোটি টাকা নিয়ে অস্ত্র পাচারে সাহায্য করছেন। আরিয়ানের বাবার মতন একজন দেশপ্রেমিক সৈনিক মরণোত্তর অপমানিত করা হলো। শুধু তাই নয়, আরিয়ান আর তার বিধবা মাকে এই সমাজ বিষাক্ত করে তুলল। প্রতিবেশীরা তাদেরকে গালি দিত, বাজারে গেলে লোকে তাদের দিকে থুতু ফেলত। যে ছেলেটার বাবার গর্বে বুক ফুলিয়ে চলার কথা ছিল তাকে সবাই দেশদ্রোহী ছেলে বলে ডাকত। চরম দারিদ্র্য আর অপমানে আরিয়ানের মা ধুকে ধুকে মারা গেলেন। আরিয়ান তখন একা হয়ে গেল। সে সেদিনই প্রতিজ্ঞা করেছিল যে প্রশাসন আর যে সমাজ তার বাবাকে কলঙ্কিত করেছে তাদের সে নিজের হাতে ধ্বংস করবে। ও আজ যে মরণাস্ত্র তৈরি করেছে সেটা কোনো সাধারণ মানুষের জন্য নয়, সেটা ওই দুর্নীতির সিংহাসনগুলো পুড়িয়ে দেওয়ার জন্য। প্রিন্সিপাল সাহেবের কথাগুলো শেষ হওয়ার পর পুরো থানায় কবরের মতো নিস্তব্ধতা নেমে এলো। অহনা চৌধুরীর চোখের কোণ ভিজে উঠল। তিনি আরিয়ানের দিকে তাকালেন। আরিয়ানের রক্তাক্ত চেহারা, তার কাঁধের ক্ষত আর তার কোলে থাকা আত্মরা বন্ধু, সব মিলিয়ে এক হৃদয় বিদারক দৃশ্য। অহনা বুঝতে পারলেন তিনি যাকে বিশ্বাস ভেবেছিলেন সে আসলে এক চরম অন্যায়ের শিকার হওয়া ছেলে, যে নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য একাকী এক যুদ্ধ লড়ছে। অহনার দুচোখ বেয়ে অবিরল ধারায় পানি পড়তে শুরু করলো। তিনি নিজের রিভলভারটা মাটিতে ফেলে দিলেন। আরিয়ানের জীবনের এই বেদনার ইতিহাস তার হৃদয়ে এক গভীর সহানুভূতির সৃষ্টি করল। তিনি খুব ধীর পায়ে আরিয়ানের দিকে এগিয়ে গিয়ে অপরাধীর মতো গলায় বলতে শুরু করলেন, আমাকে ক্ষমা করো আরিয়ান। আমি জানতাম না, আমি সত্যিই জানতাম না তোমার ভেতরে এত বড় একটা ক্ষত লুকিয়ে আছে। আমি তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম, কিন্তু এখন তোমার প্রতি ঘৃণার বদলে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। তুমি তোমার বাবার অপমানের বিচার চেয়েছো, আর আমি তোমাকে অপরাধী বানিয়ে গুলি করলাম। আমি অফিসার হিসেবে আজ পরাজিত। ক্ষমা দিয়ে কি হবে ম্যাডাম? ক্ষমা কি আমার বাবাকে ফিরিয়ে দেবে, নাকি আমার মায়ের সেই চোখের পানি মুছে দিবে? আপনার এই সিস্টেম আমাকে মানুষ থেকে জানোয়ার বানিয়েছে। এখন আর সহানুভূতি দেখিয়ে লাভ নেই। আমি যা শুরু করেছি তা শেষ করেই দম নেব। প্রিন্সিপাল স্যার, আকাশকে নিয়ে গাড়িতে উঠুন। আমাদের সময় শেষ হয়ে গেছে। আরিয়ান কোনো মতে নিজেকে সামলে নিয়ে গাড়িতে উঠে বসল। অহনা চৌধুরী নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলেছেন। তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন আরিয়ানের গাড়িটা অন্ধকারের মাঝে মিলিয়ে যাচ্ছে। তার মনে হলো আজ শুধু আরিয়ান যায়নি, আজ তার নিজের ভেতরে সেই দম্ভ আর অহংকারটাও ধুলোয় মিশে গেছে। আরিয়ানের জীবনের ট্র্যাজেডি অহনাকে এক নতুন চিন্তার জগতে নিয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই শহর আর এই দেশের উপর তলার মানুষগুলো কতটা নোংরা। আরিয়ান অপরাধী নয়, আরিয়ান হচ্ছে এই বিষাক্ত সমাজের প্রতিচ্ছবি। অহনা মনে মনে প্রতিজ্ঞা করলেন, আরিয়ানকে যদি আর কোনোদিন সামনে পান তবে তাকে ধরার জন্য নয়, বরং তাকে সাহায্য করার জন্য হাত বাড়াবেন। কারণ এক এতিম ছেলের এই নীরব আর্তনা রাস্তার বিবেককে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। প্রিন্সিপাল শাহরিয়ার সাহেবের মুখে আরিয়ানের বাবার করুণ ইতিহাসের কথা শুনে অহনা চৌধুরী বেশ কিছুক্ষণ চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তার মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ঠিক কী বলবেন তা তিনি ভেবে পাচ্ছিলেন না। আরিয়ানের প্রতি তার মনের ভেতরে এক ধরনের সহানুভূতি তৈরি হলেও তদন্তকারী অফিসারের মনটা তাকে বারবার বাধা দিচ্ছিল। হুট করে তিনি মাথা তুলে একরাশ সংশয় নিয়ে প্রিন্সিপাল সাহেবকে প্রশ্ন করে বসলেন, আপনি যা বললেন তা যদি সত্যি হয় তবে আরিয়ানের বাবার জন্য আমার শ্রদ্ধা রইল। কিন্তু স্যার, আরিয়ানের বাবা নির্দোষ হলেই কি আরিয়ান নির্দোষ হয়ে যায়? নিষ্ঠাবান এক অফিসারের ছেলে কখনো কি দেশের সাথে প্রতারণা করতে পারে? ও কেন তবে ওই ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে গেল? ও তো আমাদের দেশের জন্য, পুরো বিশ্বের জন্য বড় একটা বিপদ তৈরি করছিল। দেশপ্রেমিক বাবার ছেলে কি কখনো ধ্বংসাত্মক, মারণাত্মক বানাতে পারে? অহনার এই অপরিপক্ক প্রশ্ন শুনে প্রিন্সিপাল শাহরিয়ার সাহেব এবার এক তাচ্ছিল্য ভরা হাসি হাসলেন।
তার হাসিতে যেন করুণা ঝরে পড়ছিল। তিনি অহনার খুব কাছে গিয়ে দাঁড়ালেন এবং বেশ গম্ভীর গলায় তাকে ধমকের সুরে বলতে শুরু করলেন। অফিসার রহনা, আপনি দেখছি শুধু শুধু ওর উপরে পুলিশিটাই দেখালেন। ভেতরের খবর রাখার ক্ষমতা আপনার নেই। আপনাকে যে বলা হয়েছে আপনি এটাই বিশ্বাস করেছেন? আপনি যাকে দেশের শত্রু ভাবছেন, আপনি কি জানেন সেই আরিয়ান আসলে এই আন্ডারওয়ার্ল্ডসের আসল কিং, যাকে মাফিয়া জগতের সম্রাট বলা হয় এবং যার নাম শুনলে পুরো বিশ্ব ভয়ে থরথর করে কাঁপে? আরিয়ান যদি ধ্বংসই করতে চাইতো, তবে এই বিপুল পরিমাণ ক্ষমতা আর মাফিয়া সাম্রাজ্য দিয়ে সে অনেক আগে এই শহরটাকে ধুলোয় মিশিয়ে দিতে পারত। তার জন্য পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মতন এত কঠিন আর সময় সাপেক্ষ কাজ করার কোনো প্রয়োজন ছিল না। অহনা চোখ বড় বড় করে প্রিন্সিপাল সাহেবের কথা শুনছিলেন। তার বিস্ময়ের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। প্রিন্সিপাল সাহেব এক দীর্ঘশ্বাস ফেলে আসল রহস্যের পর্দা ফাঁস করতে শুরু করলেন। অহনা, আপনি যাদের আজ হিরো ভাবছেন আর আরিয়ানকে শত্রু বলছেন, আসল সত্যিটা একদম তার উল্টো। ওই তথাকথিত বড় বড় নেতা আর ওপর মহলের অফিসাররাই আসলে এই দেশে গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র আনতে চেয়েছিল। তারা চেয়েছিল এই মরণাস্ত্র দিয়ে ক্ষমতা দখল করতে আর প্রতিবেশী দেশগুলোকে হুমকি দিতে। আরিয়ান যখন তাদের এই হীন চক্রান্তের কথা জানতে পারল, তখন সে সেটা রুখে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে যে রিসার্চটা করছিল সেটা পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য নয়, বরং সেটাকে ডিফিউজ বা ধ্বংস করার জন্য। ও এমন এক প্রযুক্তি তৈরি করার কাজ করছিল যা দিয়ে বিশ্বের পারমাণবিক হামলা এক নিমিষে অকেজো করে দেওয়া যায়। অহনার পায়ের তলা থেকে এবার যেন সত্যিই মাটি অহনার পায়ের তলা থেকে এবার যেন সত্যি সত্যি মাটি সরে গেল। তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। প্রিন্সিপাল সাহেব আরো জোর দিয়ে বলতে লাগলেন। আরিয়ান সফলতার একদম দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। সে চেয়েছিল তার বাবার মতন এই দেশটাকে সব ধরনের বিপদ থেকে মুক্ত করতে। কিন্তু ওই অশুভ শক্তিগুলো যখন জানতে পারল যে আরিয়ান তাদের সব পরিকল্পনা মাটি করে দেওয়ার ক্ষমতা রাখে, তখন তারা পাগলের মতন ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। ও ল্যাব পুড়িয়ে দেওয়া, ওকে খুনি সাজানো আর আপনার মতন অফিসারকে ওর পেছনে লেলিয়ে দেওয়া সবই ছিল ওদের সাজানো নাটক। আরিয়ান শুধু নিজের জীবন বাঁচানোর জন্য লড়ছে না, সে লড়ছে এই দেশটাকে এক বিশাল ধ্বংসলীলার হাত থেকে রক্ষা করার জন্য। অথচ আপনি তাকে পিশাচ ভেবে গুলি করলেন। অহনা চৌধুরীর চোখে এবার সত্যি সত্যি পানি চলে এলো। তিনি নিজের অজান্তে হাত থেকে পিস্তলটা মাটিতে ফেলে দিলেন। আরিয়ানের জীবনটা যে একটা ত্যাগের আরিয়ানের জীবনটা যে এতটা ত্যাগের আর কষ্টের হতে পারে তা তিনি স্বপ্নেও ভাবেননি। যে ছেলেটাকে তিনি ধরার জন্য জান প্রাণ দিয়ে লড়েছিলেন, সেই ছেলেটাই আসলে সবার অগোচরে দেশকে এক ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচানোর লড়াই লড়ছিল। অহনা এখন আরিয়ানের জন্য তীব্র সহানুভূতি আর অপরাধবোধ অনুভব করতে লাগলেন। তিনি মনে মনে ভাবলেন যে আরিয়ান এত কষ্ট সহ্য করেও দেশের জন্য লড়ছে, তাকে তিনি কত বড় ভুলই না বুঝেছেন। আরিয়ানের প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা আর মায়া অহনার হৃদয়কে নাড়িয়ে দিল। প্রিন্সিপাল সাহেবের মুখ থেকে সব সত্যি শোনার পর অহনা চৌধুরীর পুরো পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গেল। তিনি নিজের বিবেকের দংশনে নীল হয়ে যাচ্ছিলেন। যে ছেলেটা নিজের জীবন বাজি রেখে দেশকে বাঁচাতে লড়ছে, তাকেই তিনি নিজের হাতে গুলি করেছেন। অহনা আর এক মুহূর্তও দেরি না করে দৌড়ে গিয়ে আরিয়ানের রক্তাক্ত দেহটা ধরে ফেললেন। আরিয়ানের জ্ঞান হারানোর উপক্রম, কিন্তু তার চোখে তখনও সে অপরাজিত তেজ। অহনা নিজের কাঁধে আরিয়ানকে ভর দিয়ে পাহারারত পুলিশদের চিৎকার করে আদেশ দিলেন। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, কুইক রেসপন্স টিমকে বলো রাস্তা ক্লিয়ার করতে। আরিয়ানকে এখনই আমার পার্সোনাল প্রোটেকশনে হসপিটালে নিতে হবে। ওর যদি কিচ্ছু হয় তবে তোমাদের কারোরই চাকরি থাকবে না। জলদি করো। অহনা নিজের গাড়িতে করে আরিয়ানকে নিয়ে শহরের সবচাইতে গোপন আর সুরক্ষিত এক মিলিটারি হসপিটালে ছুটলেন। পুরো রাস্তায় তিনি আরিয়ানের হাত শক্ত করে ধরে রেখেছিলেন। তার চোখে তখন কেবল অনুশোচনার জল। হসপিটালে নিয়ে যাওয়ার পর দীর্ঘ 4 ঘন্টা অপারেশন চলল। অহনা অপারেশন থিয়েটারের বাইরে অস্থিরভাবে পায়চারি করছিলেন। শেষ পর্যন্ত ডাক্তার বেরিয়ে এসে জানালেন যে আরিয়ান এখন আশঙ্কা মুক্ত। আরিয়ানের জ্ঞান ফেরার পর অহনা তার কেবিনে ঢুকলেন। আরিয়ান ফ্যাকাশে মুখে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। অহনা তার খুব কাছে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলেন। আরিয়ান, আমি জানি ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। তোমার বাবার সাথে যা হয়েছে আর তুমি যা করেছো সব জানার পর আমি নিজের কাছেই যে অপরাধী হয়ে গেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, যারা তোমার বাবাকে দেশদ্রোহী বানিয়েছিল আর যারা আজ এই দেশকে ধ্বংস করতে চাইছে, তাদের আমি নিজের হাতেই শেষ করব। আমি তোমার সাথে আছি আরিয়ান।
তোমার সাথেই আছি। ম্যাডাম, আপনার সহানুভূতি আমি চাইনি। আমি চেয়েছিলাম শুধু সত্যের বিচার। আপনি এখন সত্যটা জানেন, এটাই বড় কথা। কিন্তু মনে রাখবেন, শত্রুরা অনেক গভীরে শিকড় গেড়ে বসে আছে। তারা হয়তো এখনই জেনে গেছে আপনি আমার সাথে হাত মিলিয়েছেন। আমাদের হাতে সময় খুবই কম। আমরা সেই প্রোটোটাইপটা যদি ওরা পেয়ে যায়, তবে সব শেষ হয়ে যাবে। আরিয়ান হসপিটালের বেড থেকে নিজের গোপন ল্যাপটপটা আনিয়ে নিল। 2 দিন পর আরিয়ান যখন মোটামুটি সুস্থ হয়ে উঠল, তখন সে আর অহনা মিলে এক গোপন মিশনে নামলো। আরিয়ান তার হ্যাকিং দক্ষতা ব্যবহার করে শহরের সেই সব হাই প্রোফাইল কল রেকর্ডগুলো বের করলো, যা দিয়ে উপর মহলে যোগাযোগ চলে। হঠাৎ আরিয়ানের স্ক্রিনে একটা বিশেষ লোকেশন আর একটা নাম ভেসে উঠল। সেটা দেখে অহনার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেই মাস্টারমাইন্ড আর কেউ নয়, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাক আহমেদ, এবং তার সাথে জড়িয়ে আছে এক আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র। স্বরাষ্ট্রমন্ত্রী? তার মানে এই পুরো ছকটা ওনার। উনি আমার ওপর প্রেসার দিয়েছিলেন তোমাকে ধরার জন্য। আমি তো ওনাকে সবচাইতে সৎ মানুষ ভাবতাম। আরিয়ান, ওনার আস্তানা তো শহরের সবচাইতে সুরক্ষিত এলাকায়, ব্ল্যাক জোনে, যেখানে ঢোকা মানে তো নিশ্চিত মৃত্যু। মৃত্যু তো তাদের হবে ম্যাডাম, যারা আমার বাবার সম্মান ধুলোয় মিশিয়েছিল। ব্ল্যাক জোন হোক আর জাহান্নাম, আরিয়ানের জন্য কোনো জায়গায় সুরক্ষিত নয়। আমার মাফিয়া বাহিনী আর আপনার ইন্টেলিজেন্ট যদি এক হয়, তবে মোস্তাক আহমেদের ওই ক্ষমতার তাসের ঘর ভেঙে পড়তে এক রাতও লাগবে না। আমাদের কাছে এখনই সলিড ক্লু আছে। ওনার ওই গোপন গুদামেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পার্টসগুলো রাখা আছে। অহনা এবার আর কোনো আইনের দোহাই দিলেন না। তিনি আরিয়ানের চোখের দিকে তাকিয়ে নিজের রিভলভারটা লোড করে নিলেন। আরিয়ান তার সেই বুলেট প্রুফ জ্যাকেটটা গায়ে চড়ালেন, যা দিয়ে যে কোনো ইলেকট্রনিক সিগন্যাল জ্যাম করে দেওয়া যায়। তারা দুজনে মিলে সেই রাতে এক জোড়া অভিযানে বের হলেন। আরিয়ানের কয়েকশো গানম্যান আর অহনার বিশ্বস্ত কিছু অফিসারের টিম নিয়ে তারা মুস্তাক আহমেদের সেই গোপন দুর্গের দিকে এগোতে লাগলেন। অহনা আরিয়ানের দিকে তাকিয়ে বেশ সাহসের সাথে বলতে শুরু করলেন। আরিয়ান, আজ রাতে হয় আমরা জীবন দেব, নয়তো এই দেশটাকে জঞ্জাল মুক্ত করব। তোমার বাবার সম্মানের জন্য আর আমাদের বিবেকের শান্তির জন্য এই লড়াইটা আমাদের জিততেই হবে। তুমি তৈরি তো? আমি জন্ম থেকেই তৈরি ম্যাডাম। আজ রাতে এই শহর দেখবে যে একটা এতিম ছেলে যখন মাফিয়া কিং হয়, তখন সে মন্ত্রীর সিংহাসনকেও শ্মশান বানিয়ে দেয়। চলুন, ইতিহাস গড়ার সময় হয়ে গেছে। আরিয়ানের ইশারায় সব গাড়ি একসাথে গর্জন করে উঠল। অন্ধকারের বুক চিরে তারা ছুটে চলল সেই চূড়ান্ত গন্তব্যের দিকে, যেখানে লুকিয়ে আছে সব রহস্যের মূল চাবিকাঠি। অহনা আর আরিয়ান, আয়নার অন্ধকার জগতের দুই মহাশক্তি, আজ এক হয়েছে শুধু একটা বড় পাপের বিনাশ করতে। তারা জানতো এই ক্লু তাদের যেখানে নিয়ে যাচ্ছে সেখান থেকে ফেরার পথ হয়তো আর থাকবে না। রাত তখন গভীর, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তাক আহমেদের ব্ল্যাক জোন বাংলোয় উৎসবের আমেজ। তিনি ভাবছেন আরিয়ান হয়তো এতক্ষণে হসপিটালের বেডে ঢুকছে, আর অহনা চৌধুরী তার তদন্তে ব্যর্থ হয়ে পদত্যাগ করবে। ঠিক সেই মুহূর্তে বাংলোর বিশাল লোহার গেটটা কয়েকশো গাড়ির ধাক্কায় চুরমার হয়ে গেল। আরিয়ানের মাফিয়া বাহিনী আর অহনার বিশেষ কমান্ডো টিম পুরো এলাকাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করলো। বাংলার পাহারাদাররা কিছু বুঝে ওঠার আগেই আরিয়ানের গানম্যানদের নির্ভুল নিশানায় তারা অস্ত্র নামাতে বাধ্য হলো। আরিয়ান এবং অহনা চৌধুরী ধীর পায়ে ড্রয়িং রুমে ঢুকলেন। মোস্তাক আহমেদ ভয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে তোতলামি করে বলতে শুরু করলেন। আরিয়ান, তুমি এখানে? আর অফিসার অহনা, আপনি একজন অপরাধীর সাথে আমার বাড়িতে কেন? আমি এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমার গায়ে হাত দেওয়ার সাহস আপনাদের কি করে হয়? আমি 1 মিনিটে আপনাদের কেরিয়ার শেষ করে দেব। মোস্তাক আহমেদের এই ফাঁকা হুমকি শুনে আরিয়ান এক বিশ্রী শয়তানি হাসি হাসল। সে মোস্তাকের একদম সামনে গিয়ে তার দামি টেবিলের উপর রাখা ফাইলগুলো এক ঝটকায় ফেলে দিল। আরিয়ান তার পকেট থেকে একটি বিশেষ রিমোট কন্ট্রোল বের করে টিভির পর্দায় একটা ভিডিও প্লে করলো। সেখানে মোস্তাক আহমেদের সব গোপন চক্রান্ত, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের অবৈধ পাচার আর আরিয়ানের বাবাকে গুম করার সব স্বীকারোক্তি জলজ্যান্ত দেখা যাচ্ছে।
আরিয়ান খুব শান্ত কিন্তু হিংস্র গলায় বলতে শুরু করলো। মন্ত্রী সাহেব, আপনার কেরিয়ার তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এই ভিডিওটা এখন লাইভে সারা দেশের মানুষ দেখছে। আপনি ভেবেছিলেন আরিয়ানের বাবাকে দেশদ্রোহী সাজিয়ে আপনি সুখে থাকবেন। আজ আপনার পাপের খোলস পূর্ণ হয়ে গেছে। এই দেখুন অহনা ম্যাডাম, আজ আপনার হাতে হাতকড়া পরাবেন না। আজ আপনার বিচার হবে আমার স্টাইলে। অহনা চৌধুরী আরিয়ানের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। তিনি মোস্তাক আহমেদের দিকে এগিয়ে গিয়ে তার পকেট থেকে মন্ত্রীর পরিচয়পত্রটা কেড়ে নিলেন। অহনা বেশ ঘৃণা ভরে এবং সাহসের সাথে বলতে শুরু করলেন। আপনি আর দেশের মন্ত্রী নন মোস্তাক সাহেব, আপনি এখন দেশের সবচাইতে বড় বিশ্বাসঘাতক। যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আপনি দুনিয়া কাঁপাতে চেয়েছিলেন, সেই প্রজেক্ট আরিয়ান ডিফিউজ করে দিয়েছে। আপনার এই দুর্গের ভেতর যত অবৈধ অস্ত্র ছিল সব এখন আমার কবজায়। আপনি এখন আইনের নয়, বরং আরিয়ানের রাগের মুখোমুখি। আরিয়ান মোস্তাক আহমেদকে কলার ধরে টেনে বাইরে নিয়ে এলো। মাঠের মাঝখানে আরিয়ানের কয়েক হাজার অনুসারী আর পুলিশ সদস্যরা একসাথে দাঁড়িয়ে আছে। আরিয়ান মোস্তাককে সবার সামনে হাঁটু গেড়ে বসালো। ঠিক সেই সময় আকাশ আর প্রিন্সিপাল শাহরিয়ার সাহেব সেখানে হাজির হলেন। আকাশ এখন পুরোপুরি সুস্থ না হলেও তার মুখে বিজয়ের হাসি। আরিয়ান সবার সামনে দাঁড়িয়ে বেশ গম্ভীর ও আবেগপূর্ণ গলায় ঘোষণা করল। আজ থেকে ঠিক 15 বছর আগে আমার বাবাকে এই লোকটা অপমান করেছিল। আজ পুরো দেশ জানবে আমার বাবা নির্দোষ ছিল। মোস্তাক আহমেদ, আপনি আজ আমার ওই অন্ধকার ক্ষমতার শেষ দেখবেন। কিন্তু আমি আপনাকে মারব না। আমি চাই আপনি সারা জীবন জেলের ঘানি টানুন আর লোকে আপনাকে বিশ্বাসঘাতক বলে ডাকুক। এটাই হবে আপনার পাওনা। আরিয়ানের ইশারায় পুলিশ মোস্তাক আহমেদকে টেনে গাড়িতে তুলল। সারা দেশের মানুষ টিভিতে এই লাইভ দৃশ্য দেখে উল্লাসে ফেটে পড়ল। আরিয়ানের বাবার সম্মান রাষ্ট্রীয়ভাবে ফিরিয়ে দেওয়া হলো এবং তাকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হলো। কয়েক মাস পর ভার্সিটির নতুন ল্যাব উদ্বোধন করা হচ্ছে। ল্যাবটির নাম রাখা হয়েছে শহীদ বর্ডার গার্ড আরিয়ানস ফাদার ল্যাব। আরিয়ান এখন আর সেই ছদ্মবেশী মাফিয়া কিং নয়, সে এখন দেশের সেরা বিজ্ঞানী। আকাশ আর ইমন তার ল্যাবের প্রধান সহযোগী। অহনা চৌধুরী এখন ডিআইসি পদে পদোন্নতি পেয়েছেন। তিনি আজ বিশেষ অতিথি হিসেবে ভার্সিটিতে এসেছেন। অহনা আরিয়ানের দিকে তাকিয়ে এক উজ্জ্বল হাসি দিয়ে বলতে শুরু করলেন। আরিয়ান, আমি আজ অনেক খুশি যে আমি তোমাকে চিনতে পেরেছিলাম। তুমি মাফিয়া কিং হয়েও দেশের জন্য যা করেছো তা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। এখন কি তুমি আর পালিয়ে থাকবে, নাকি আমাদের এই সমাজটাকে আরো সুন্দর করতে সাহায্য করবে? হ্যাঁ, ম্যাডাম, অন্ধকার জগতে রাজত্ব আমি ছেড়ে দিয়েছি। এখন আমি শুধু এই আলোর ল্যাবে থাকতে চাই। তবে হ্যাঁ, যদি কোনো দিন আবার কোনো মোস্তাক আহমেদ জন্ম নেয়, তবে এই আরিয়ান আবারও মাফিয়া কিং হয়ে ফিরবে। কারণ এ দেশটা আমাদের সবার, আর একে বাঁচানোর দায়িত্ব আমাদের। আকাশ আর ইমন আরিয়ানকে জড়িয়ে ধরল। প্রিন্সিপাল সাহেব দূর থেকে এক তৃপ্তির হাসি হাসলেন। আরিয়ানের বাবার কবরে এখন রাষ্ট্রীয় পতাকা উড়ছে। যে ছেলেটাকে একসময় সবাই এতিমার তুচ্ছ বলে অবহেলা করত, আজ সে পুরো দেশের নয়নমণি। সত্যের জয় হয়েছে, আরিয়ানের সংগ্রাম সফল হয়েছে। এক সময়ের মাফিয়া কিং এখন এই শান্ত ক্যাম্পাসের সবচাইতে প্রিয় শিক্ষক আর বিজ্ঞানী। সমাপ্ত।